আপনার নামটা একটু প্রথমে বলেন। আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, বয়স কত এখন? বয়স 43। 43। আপনি থাকছেন কোথায়? মানে আপনার বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা। জন্ম জেলা কি নারায়ণগঞ্জ? না, জন্ম শরীয়তপুর জেলা নড়িয়া থানা, ওকে। লিঙ্গামানিক ইউনিয়ন। আজকে এই যে জীবন গল্পটা আপনি এখানে বলতে এসছেন, সেটার কিছু কিছু আমি জানি, মানে পুরোটা আমি জানি না। আমি রেডিওতেই প্রথম শুনবো, এবং অল্পটুকু জেনেই আমি আসলে নির্বাচন করেছি যে আপনার গল্পটাতে অনেক বড় মেসেজ আছে, নিশ্চয়ই আমাদের সাধারণ মানুষ যারা আছেন, শ্রোতা যারা আছেন, তাদের শোনা উচিত। তো শুরু করতে চাই, কথা বাড়াতে চাই না, একেবারে ছোটবেলা থেকে। আর আপনি নিশ্চয়ই জানেন যে এখানে জীবন গল্প কিভাবে বলতে হয়, নিশ্চয়ই অনুষ্ঠানটা আপনি শোনেন। আমার ছোটবেলা দেশেই কাটছে, বছর পর্যন্ত দেশেই থাকা হয়েছে। তো দেশে আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, ওরকম একটা জায়গা জমি বাবা কি করতেন? ছিল না। আমার বাবা রেডিমেড পোশাক তৈরি করতো কেরানীগঞ্জ, ঢাকা। রেডিমেড পোশাক বলতে মানে এগুলো কি রেডিমেড ওই যে দর্জি ছিল? আগে যে বিদেশি প্যান্টের গাইড আসতো বিদেশ থেকে, আমেরিকা আচ্ছা। থেকে, জাপান থেকে, ওইগুলা কেটে আবার নতুন করে তৈরি করতো। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশিরা যাতে ব্যবহার করতে পারে। হ্যাঁ হ্যাঁ। তো আমার বাবাও একটু অলস প্রকৃতির মানুষ ছিল, দেশের সংসারে ওরকম একটা টাকা পয়সা খুব একটা দিতেন না। আচ্ছা, কয় ভাই বোন ছিল? আমরা 2 ভাই 2 বোন। দুই ভাই দ্বিতীয় দুই বোন। ভাইদের ভিতর আমি বড়। আচ্ছা আচ্ছা। বড়। তো এখানে আমাদের খুব অভাবের সংসার, টানাপোড়া অবস্থায় ছিল। দেশে আমার মা মোটামুটি কষ্ট করে আমাদের চালাইতেন, বাবা হয়তো মাসে 200-400-500 টাকা জি। এইভাবে খুব কষ্টেই চলতো। তো আমার মা অনেক কষ্ট করে রীতিমতো আগে ধান বানতো আত্মীয় স্বজনের ভিতরে, বা পিড়া লেপতো, এগুলা দেশে। ফ্যামিলিও সামাজিক অবস্থা মোটামুটি দেশে ভালো। আমরা আর্থিক অভাবে লেখাপড়া করতে পারি না, কিন্তু আমার ফ্যামিলির অন্যান্য ভাই বোন যারা চাচাতো বা বংশের, তারা সবাই লেখাপড়া করেছে। শিক্ষিত। জি। তো এখানে আমাদের নিয়ে আস্তে আস্তে খুবই খারাপ দিকে যে আমরা আস্তে আস্তে বড় হই, আমাদের খাবারের চাহিদা বাড়ে, লেখাপড়ার জি। প্রয়োজন হয়। আমি দেশেই আমাদের ডিঙ্গামানিক শালদহ প্রাইমারি স্কুলে ক্লাস 3-4-এ ভর্তি হয়েছি। পরে ক্লাস ওরকম একটা করা হয়নি। ওই সময় সম্ভবত 84 সালের দিকে আমি প্রথম ঢাকা আসি, আমি আর আমার বড় বোন একজনের সাথে করে ঢাকা আসি। ঢাকা আসার পরে ওরকম 2-4 দিন এখান থেকে থাকার পরে বাবা হয়তো কিছু টাকা আমার সাথে দিয়ে দেয়, নিয়ে যাই। তো এইভাবে আর চলতেছিল না, একেবারে মানে এই মান সম্মান নিয়ে আর কি মানে থাকার মতো অবস্থা ছিল না। তো আমার এক চাচি, উনি খুবই ভালো মানুষ। তো আমার এই চাচি আমার মায়ের বুদ্ধি দিল যে, ভাবি আপনি এইভাবে দেশে না থাকিয়া আপনি কাজ করেন। ওর বাবা যেহেতু ঢাকা থাকে, আপনি ঢাকা যান, হয়তো কাছাকাছি থাকলে ওর বাবা একটু কাজের প্রতি ভালোভাবে দায়িত্ব নিয়ে কাজ করব, যখন সন্তানরা কাছাকাছি থাকবো। আপনি ওইখানে গেলে হয়তো আস্তে আস্তে সন্তানগুলোরও করতে পারবেন, একটা পথ আপনি হয়তো পাবেন। তো আমার এই চাচির সাথে বুদ্ধি করে আমার মা তখন আমাদেরকে নিয়ে, এটা হয়তো 84-85 সালের দিকে হবে, জি। আমাদেরকে নিয়ে ঢাকা আসেন। ঢাকার কেরানীগঞ্জে সুবিড্ডা ইউনিয়ন, চুনকুটিয়া, ওখানে নয়াবাড়ি বলে, ওইখানে আমার বড় খালা ওইখানে থাকতেন। আমার বড় খালা বাসায় এসে উঠি, পরে আমার বাবার সাথে দেখা করি। এরপরে আমার খালাই বুদ্ধি করে ওইখানে একটা বাসা ভাড়া নিয়ে দেন। তখন হয়তো 200-250 টাকা ভাড়া হবে। ওই ভাড়া বাসায় আমরা থাকতেছি। বাবাও একসময় বড় ধরনের একটা মার খেয়েছে স্বাধীনের পরে। ওইখানে আসার পরে মোটামুটি ওইখানে থাকতেছি। ওই সাংসারিক অবস্থা একই রকম, ওই টানা পড়ানোর অবস্থা, মানে যে ভাই বোন লেখাপড়া করা, এটি করা, এরকম কোনো অবস্থা সংসারের নাই। কোনো রকম মানে 3 বেলা খাওয়াটাই কষ্টসাধ্য বিষয়। তো এইভাবে ওখানে চলতে চলতে পরে আমার পাশে এক ভাড়াটিয়া ছিল, চাঁদপুর জেলায় বাড়ি, তার স্বামী নেই, তার 3টা ছেলে। 3টা ছেলেই এরা হকারি করে এই ঢাকা ছায়েদাবাদ স্ট্যান্ডে। এরা ফল অথবা হাতে নেওয়া বিভিন্ন জিনিস বিক্রি করে। এটা আপনি যখন বলছেন সে সময় আপনার বয়স কত? মানে ক্লাস 3-তে পড়ার বয়স, বা ফোরে পড়েন, 9-10 বছর বয়স তখন। পরে ওই মহিলাই আর কি আমার মায়েরে বললো যে, ও তো লেখাপড়া করতেছে না, এমনি ঘুরতেছে, তো আমার ছেলেও তো একটা প্রায় ওর কাছাকাছি বয়স, আমার থেকে একটু বড়, ও তো ওর ভাইদের সাথে যায় স্টানে হকারি করে, ও তো প্রতিদিন 30-40 টাকা উপার্জন করে। তো ওর সাথে দেন 2-4 দিন যাক, দেখুক, ও যদি করতে পারে অসুবিধা কি। এই ওই দিন 1 টাকা 50 পয়সা আমার মা আমারে দেয়। এটা নিয়ে ওই ছেলেটার সাথে আমি ছায়েদাবাদ স্টানে আসি, জীবনের প্রথম স্টানে আসি। আসার পরে দেখলাম ওরা এক ধরনের ক্যাপ বিক্রি করে, সাদা, এখানে সাউদি এয়ার লেখা, সাউদি এয়ার লেখা। এই ক্যাপগুলা ডর্জন হিসাবে এরা কিনে আনে ঢাকা সদরঘাট থেকে, এইখানে বাসে বাসে এগুলা নিয়ে যায়, যে মনে চায় দেখে পছন্দ হলে দাম দর করে বিক্রি করে। তো প্রথম দিন ওদের সাথে আসা যাওয়া করলাম, দ্বিতীয় দিন ওরা আমারে মাল দিল হাতে, এইভাবে ক্যাপগুলা ঝুলাইয়া, যে বাছে বাছে 5টা আঙ্গুলে 5টা ক্যাপ। তারপরে কয়েকদিন
করলাম, আস্তে আস্তে দেখা যায় যে হ্যাঁ কিছু কিছু টাকা আসে। আসে। ক টাকা করে বিক্রি করতেন মনে আছে? আনুমানিক হয়তো 5 টাকা 8 টাকা বিক্রি করতেন? এরকম হবে। আচ্ছা। এরপরে টুকটাক এটা করতেছি, করতে থাকা অবস্থায় আস্তে আস্তে এইটাও ওরকম একটা হলো না। এরপরে মাঝে দিয়ে পোলার চকলেট ওই সময় বের হয়েছিল এরশাদের আমলে, হুম ওই চকলেট কিনা, চকলেট বিক্রি করছি। এরপরে মাফলার, শীতের দিনে হুম। মাফলার কেরানীগঞ্জ থেকে কিনা, এগুলো এই যে বাসে স্টানে। লেখাপড়া তখন ফুললি অফ? লেখাপড়া একেবারে অফ। আপনার বাকি ভাই বোনরা কি করতো ওই সময়টাতে? বাকি ভাই বোন, আমার বড়টা যেটা আমার বোন, ও 5 পাস করছে, এরপর আর ও পড়তে পারেনি। ও এক সময় ওই ঢাকা সদরঘাটে একটা লোকাল একটা গার্মেন্টসে চাকরি করে আর কি। আচ্ছা। ওই, মানে মালপত্র যে প্যাকেট করা এগুলাই করা। আচ্ছা। ভালোই, 2 ভাই বোন একসাথে আসতাম, আবার একসাথে অনেক সময় যেতাম, বা অনেক সময় আমি ওদের সাথে যেতাম, কারণ আমার তো যেতে যেতে অনেক রাত হইতো। আচ্ছা। ওই সময় রাত্র 10:30 11টা বাজতো, যখন কেরানীগঞ্জে কোনো বিদ্যুৎ ছিল না, গ্যাস ছিল না, কোনো রাস্তাঘাট কিছু ছিল না, যা ছিল কাঁচা রাস্তা। হুম হুম। ওই সময় রাত্র যাইতে যেতে আমার মানে মিনিমাম কি ঢাকায় করে কেরানীগঞ্জে চলে যেতেন? জি জি, আচ্ছা। দেখা করে প্রতিদিন আসতাম এবং প্রতিদিন যাইতাম কেরানীগঞ্জ। এইভাবে করতেছিলাম, করতে করতে পরে এইভাবে চলে না, টুকটাক কিছু ইনকাম আদি হয়। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম, ওই আমার সাথে কিছু ছেলে পাটুয়াটুলি, ঢাকা পাটুয়াটুলি স্পেয়ার পার্টসের যে মার্কেট, আগে রেডিও টেলিভিশন এগুলোর যে খুচরা যন্ত্রাংশ বিক্রি হতো, ওইখানে ওরা চাকরি করে, এবং দেখি ওদের সাথে ওরা ওইখানে চাকরিতে মোটামুটি হুম। ভালো আছে, যেহেতু ওরা মালিকগুলা ব্যবসায়ী, ভালো ইসলামপুরে বা পাটাটলির ব্যবসায়ী। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা কীরকম। ওরা বলে যে এরকম 400-500 টাকা বেতন দেয়, প্রতিদিন 10-20 টাকা খাবারের জন্য দেয়, এবং ব্যবসায়ী মানুষ তো কিছু হাদিয়া বকশিস সেগুলা দেয়, আর পর্যাপ্ত খাওয়াও যায়, নাস্তা, দুপুরে লাঞ্চের সময় লাঞ্চ নিয়ে যেতে হয়, তারপরে তারা ও খাওয়ায়, বাচ্চা মানুষ তো আদর করে। তো ওদেরটা দেখে আগে যেটা বলে পিচ্চি, আগে দোকানে সব দোকানে আগে পিচ্চি রাখতো জি। এক সময়। এদের খুব সামান্য বেতন ছিল, 300-500 এরকম টাকা, আর বাচ্চা মানুষ, ওদের জন্য এটাই অনেক কিছু। ওরা পুরো টাকাটাই নিয়ে বাবা মার হাতে দিতে পারতো। আমি ওদের সাথে ঢাকা পাটুয়াটলি রসনারা মার্কেট, যেখানে আগে এই রেকর্ডিংয়ের জন্য ক্যাসেটের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিখ্যাত মার্কেট ছিল, হুম হুম। ওইখানে আমি একটা দোকানে, স্পেয়ার পার্টসের দোকানে লাগি। সম্ভবত 400 বা সর্বোচ্চ 500 টাকা বেতন হবে। জি। এরকম ওইখানে কয়েক বছর করলাম। কয়েক বছর করার পরে আমার আগে খুব কিছু একটা নতুন করা বা একটু ভালোর দিকে যাওয়া, একটা উপার্জনের দিকে যাওয়া, সাকসেস হওয়ার দিকে, একটা এরকম আমার একটা মাথার ভিতরে সবসময় কাজ করতো। ওইটা করে দেখলাম যে বেতন আমার মনে হয় সম্ভবত 800 টাকা পর্যন্ত উঠছে কয়েক বছর কইরা। এর বেশি ওইখানে খুব একটা দেয় না, আবার বেশি দিলে একটু লেখাপড়া জানলে, মেমো চালান এগুলো করতে পারলে, এমনি দোকানে পুরা মাল সব কাস্টমার আসলে তারা লিস্ট করে মেমো করে দেয়, এগুলো সব নামায় প্যাকেট করতে পারি। আচ্ছা। পারি, এগুলো কার্টন করতে পারি, কিন্তু যে লিখা, একটা চালান করা, মেমো করা, এটা পারি না। হুম হুম। আপনি সংখ্যায় লিখতে পারি, কিন্তু সংখ্যায় লিখলে তো পাশাপাশি কথায় লিখতে হবে, জি। ওটা পারি না। যে কারণে আর আমি যে একটু ভালো লেভেলে যাইবো 1-1.5 হাজার টাকা বেতন, এটাও হওয়া সম্ভব না। পরে ওইখানে চিন্তা করলাম, তখন এই যে বাংলাদেশে যে অ্যাম্পলিফায়ার বাইর হয়, ডেকসেট, হুম হুম। এগুলা বানায় ওইখানে বিক্রি করে। তো আমি যেহেতু ওখানে পার্সের দোকানে চাকরি করি, আমি এগুলো মোটামুটি বুঝি। আমি চাকরি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এগুলা নিজে বাসায় বানায়া ওই মার্কেটে হোলসেল বিক্রি করতাম। আচ্ছা। 2-4-5টা আর কি দোকানে দোকানে দিলে দেখি যে না, এটাও ওরকম লাভজনকও না, আর লাভজনক করতে হলে বড় করে অনেক বিশাল করে করতে হয়, আর এগুলো প্রচুর টাকা বাকি রাখতে হয়, হুম। আর এরা টাকা পয়সা ঠিক মতো দেয় না। মোটামুটি এটাও বেশ কয়েক বছর করলাম। এরপরে সম্ভবত 91 সালের দিকে প্রথম আমার একটু ভালোর দিকে যাওয়া। হুম। আমার বড় মামা নুরুল ইসলাম গুলিস্তানে, তার আগে কিন্তু হকার্স মার্কেট গুলিস্তানে প্যান্টের জন্য বা কাপড়ের জন্য ওই সময়ের মানুষের জন্য খুব গ্রহণযোগ্য একটা স্থান ছিল। জি। ওইখানে কম টাকায় বিদেশি বিভিন্ন গাইডের, হ্যাঁ। তখন পুরাতন বঙ্গবাজার। আচ্ছা। তো আমার বড় মামার ওইখানে দোকান ছিল। দোকান থাকলেও আমার বড় মামা একটু মাজারপন্থী মানুষ, তার দোকানের প্রতি অমন একটা আগ্রহ নাই, সে আর কি এই পীর ফকিরি এগুলো নিয়ে খুব থাকে। তো আমার মামা একদিন আমার বাসায় আসলো, আমি তখন একটু বেকার অবস্থায়। পরে মা বললো মামার কাছে যে ওরে আপনি কোনো একটা দোকানে বা কোনো একটা দোকানে লাগায় লুগায় দেন। তখন আমার কাছে 25,000 টাকা ক্যাশ ছিল, এই যে কাজকাম করছি ঠিক করছি, কিছু টাকা জমেছে, কিছু টাকা জমায়া আমি, আমার কাছে 25,000 টাকা। পরে মাই বললো মামারে যে আপনি ওর টাকাটাও রাখেন, ওরে একটা করে দেন। পরে টাকাটা মামার হাতে দিয়ে মামা দোকানে আমারে উঠায়।
গুলিস্তানের সিনেমা হলের পিছনে যে মার্কেটটা, এটা হকার্স মার্কেট ছিল তখন। ওইখানে মামার দোকানে উঠাইলে মামার দোকানে আমি একটা ভালো সুযোগ পেয়েছি কি, যেহেতু মামা দোকানে নিয়মিত থাকে না, একটা দায়িত্ব নেওয়ার রকম, তাড়াতাড়ি কাজ শেখার রকম। সাথে একজন পুরান সেলসম্যান ছিল। আমি ওঠার পরে মোটামুটি আস্তে ধীরে অল্প দিনে পুরো দোকানই আমার হাতে আইসা পড়লো, যে আমি নিজেই মাল কিনি কেরানীগঞ্জ থেকে। এবং কেরানীগঞ্জে সব মামার পরিচয়ই, কিন্তু আমার মামার লেনদেন খুব একটা ভালো ছিল না, মানুষ তারে লেনদেনের কারণে পছন্দ করতো না, ব্যক্তি হিসাবে পছন্দ করতো। আচ্ছা, কিন্তু আমি যখন দেখছি যে আমি নেওয়ার পরে আমি যে লেনদেন করতেছি, আমি মাল নিতেছি, এগুলো আমি টাকা পয়সা সব ঠিক মতো লেনদেন করতেছি। এবং ওই কাপড়ের লাইনের ব্যবসার সিস্টেম হইল গিয়া, আপনি সারা বছর বাকি আনবেন, কোনো সমস্যা নেই। রমজানে যদি পরিশোধ করেন তাইলে আপনারে পীর মানব। আচ্ছা, আর যদি রমজানে পরিশোধ না করেন, আপনারে মানে লাঞ্ছিত করতে একটু দ্বিধাবোধ করবো না। আচ্ছা, মানে রমজানে পরিশোধ করতে রমজানে পরিশোধ, ওইটার সিস্টেম রমজান টু রমজান। আমি 2 বছর করছি, রমজান পরিশোধ করে দিছি। এখন আর আমার ব্যবসা করতে কোনো টাকা লাগে না। দোকান এমন 4টা ইচ্ছা করলে ভরণ যাবো, আমার পরিচয় আমি এনে ভরতে পারবো। আচ্ছা, কি নিয়ে আসতেন প্রোডাক্ট? প্যান্ট, শুধু প্যান্ট। শুধু প্যান্ট? আচ্ছা, আমি বেচা কিনা করতেছি। মামার ওখানে শুরুতে 800 টাকা বেতনে ঢুকছি, পরে মামা আস্তে আস্তে মনে হয় ভালোই বাড়ায় দিছে। ওই কেরানীগঞ্জ থেকে আসতাম, সকালে আসতাম, চাবি আমার কাছে থাকতো, আমি এখানে এসে দোকান খুলতাম, দোকান সাজাইতাম, দোকান করতাম। আরেকজন লোক ছিল পুরান সেলসম্যান, তারা তো এত সকাল আসে না, তারা একটু দেরি করে আসে, খুব ভালোই চলতেছিল। এরপরে বঙ্গবাজার পড়লো, আগুন লাগলো 1 বছর, কত সালে আমার খেয়াল নেই। যখন বঙ্গবাজার আগুন লাগলো, ওইবার তো বঙ্গবাজার যেহেতু পুড়ে গেছে, এইটা খুব জমে গেল, মানে প্রতিদিন চাঁদরাত। আচ্ছা, চাঁদরাতের বেচে কিনা প্রতিদিন হয়, মানে বিক্রি অনেক বেড়ে গেল, 10 গুণ বেড়ে গেছে এত। খুব ভালোই ব্যবসা হলো, ব্যবসা করতেছিলাম। এরপরে ওই মার্কেট কত সালের দিকে খেলনা, ওই মার্কেটটা ভাঙ্গা দিছে। মানে হকার্স মার্কেটগুলো আবার বিভিন্ন গ্রুপ থাকে, দখল ইঠি কারণে ওটা ভাঙ্গা দিছে। ভাঙ্গা দেওয়ার পরে আমার এই পর্বটা আপাতত এখানে দোকানদারের এটা শেষ হয়ে গেল। এখন ফিরা মার্কেট করতে তো সময় লাগবে, এত বড় একটা মার্কেট। আমি কি করব? তো আমার মাঝারো মামা আবার একটু পলিটিক্সের সাথে জড়িত। তো মাঝারো মামা ঢাকায় কোনো একটা ক্লাব, যে ফুটবল ক্লাবগুলো বলে, এগুলো রাত্রে হাউজি বা জুয়া জাতীয় জিনিস হয়। তো তারা কয়েকজনে আবার এরকম একটা ক্লাব, ওই যে কি বলে না, ডাকে আনে, ঠিকা আনে না, বছরের জন্য চুক্তিতে এত টাকা, ওইরকম একটা ক্লাবের সাথে সে জড়িত। পরে মামা বলল যে ক্লাবে ডিউটি করবি নি। তো আমি চিন্তা করলাম ঠিক আছে যাই, খুব একটা নামি দামি ফুটবল ক্লাব। ওই ক্লাবে আমি গেলাম, জয়েন করলাম। জয়েন করার পরে ওইখানে যাওয়ার পরে দেখলাম যে এটা একটা অন্য দুনিয়া। আমার কাজ হলো কি, ওইখানে সিগারেট, বাংলা পাইপ, কুড়লিফ, বেনসন আর ছোট ছোট মদের বোতল 1 সেপ বা 2 সেপ হবে, এগুলো অনেক অসংখ্য আসে। এগুলো ওইখানে যারা খেলতে আসে ক্লায়েন্টদের দেওয়া হয়। আমার কাজ হলো এটা হিসাব করা, যে কত প্যাকেট বা কত কার্টন আসলো এবং কত কার্টন গেল। এখন গেলে একটা হলো ক্লায়েন্টের কার্ড থাকে, তারা কার্ড দেখালে দিয়ে দিতে হয়, আরেকটা কোনটা কার রেফারেন্সে দেওয়া হইলো এটা লেখা রাখতে হয়। এখন বর্ণনা লিখতে তো আমি পারি না। ইনকাম ভালো, প্রতিদিন 700 টাকা হাজিরা ওই সময়, আর 2000 টাকা এক রাত্রে ইনকাম আছে। ওরে বাবা, তো সেই সময় তো বহুত ইনকাম। এটা 2000 টাকা ইনকাম আছে ওইখানে, 700 টাকা হাজিরা। মানে আবার অমুকের ভাইগনা চিনে, সকালে দেখি যে আইসা পকেটে আমার অনেকে 50 টাকা, 100 টাকা, 200 টাকা গুজে দিয়ে যেতেছে, পকেটে ঢুকাই দিয়ে যেতেছে। রাত্রে খাবার ফ্রি ওইখানে। আর আমাদের দেশি মদ যেটা, এটা তো ড্রামে করা আছে, টিপকল লাগানো আছে, যার দরকার খাবে। একেবারে ড্রাম ভরা আছে দেশি মদ, এরকম একটা জায়গা। আমি 2 দিন করলাম, করার পরে আমি দেখলাম যে সকালবেলা ওইখানে এরকম হাউজি যারা খেলতে আসে লক্ষ লক্ষ টাকা নিয়ে, সকালে অনেকে যাওয়ার ভাড়াও থাকে না, বেবি ভাড়াও থাকে না। ওইখানে সকালবেলা কি করা হয়, টাকার বান্ডিল খুইলা, পিন খুইলা, 500 টাকার বা 100 টাকার টাকা উড়াই দেওয়া হয় আকাশের দিকে। এবার এলা যে যেটা নিতে পারে কেন টোকায়। এটা হলো অনেকে রাত্রে খেলতে আইসা সর্বশান্ত। আচ্ছা, এই উড়াইটা কে দেয়? বেবি ভাড়া দেওয়া যাবে জি। এই উড়াইটা কে দিল? ওই ক্লাবের পক্ষ থেকে একজন টাকা উড়াই দেয়, এখান থেকে যে 500, 1000, 2000 যে নিতে পারে। হ্যাঁ, এরকম সকালে। কারণ এগুলো আমি লিখতে পারব না, আর এটা আমার পছন্দ হলো না এই কাজটা। আর রাত্রি জায়গা আমার পক্ষে সম্ভব না। ওই কাজ হলো গিয়ে আপনি মাগরিবের পর থেকে ডিউটি শুরু, হয়তো 5টা বাজে ওইখানে যাইতে হয়, ডিউটি শুরু আপনার ফজরের আজানের আগ পর্যন্ত ডিউটি। শুধু এগুলো আপনাকে লিখে রাখতে হতো? 2 দিন করার পরে আমার আর এটা ভালো লাগলো না। পরে আমি যা চাকরিতে লাগলাম, ওই অন্য একটা মার্কেটে চাকরিতে লাগলাম।
120 টাকা রোজ দৈনিক হাজিরা, মাসিক বেতন না। আর 10 টাকা বা 20 টাকা টিফিনের জন্য। টিফিনের জন্য এই প্যান্টের দোকানই ওইখানে করলাম মোটামুটি বেশ কিছুদিন করলাম। বেশ কিছুদিন করার পরে আস্তে আস্তে বেতন মনে হয় কিছু একটু বাড়লো। এরপরে একদিন ওই দোকান থেকে আমি চাকরি ছেড়ে দিলাম, হলো ওইখানে আমি ওই বয়সে আমি খুব ভালো দোকানদার ছিলাম, মোটামুটি আমার চেয়ে অনেক পুরান বা অনেকেই যারা, কারণ তখন তো এইসব কথা হলো সত্য মিথ্যা কথা বলতে হয়, একটু বাড়তি কথা বলতে হয় কাস্টমারের সন্তুষ্ট করার জন্য, কারণ ওইখানে মুখ বুঝা থাকলে আর হকালালি কথা বললে কাপড়ের ব্যবসা চলে না। আমি ভালো দোকানদার ছিলাম, ওই দোকান থেকে চাকরি ছিলাম। ওই মহাজন একদিন আমারে তার ছেলের সহ বললো যে একটু ঘুরে আসতে, ঢাকার বাইরে যাও, ঘোরার কথা বলছে, সত্য কথা বলেনি। পরে আমার ওই শীতে মাল বিক্রির পরে যে কোটগুলা থাকে, ওয়েস্টেজ কোটগুলো আর কি, এগুলা চলার মতো না, এগুলা দিয়া বরিশাল চরমনাই ময়দানে পাঠায় বিক্রি করার জন্য। এগুলো নামমাত্র 50 টাকা, 60 টাকা, 100 টাকা যে যা কয়, মানে এগুলো বেচে আসার জন্য। এখানে যে পাঠাইছে বিষয়টা আমার ভালো লাগে না। আর আমি তখন থেকে যেহেতু কাপড়ের দোকানদারি করি, আর আমার আশেপাশের লোকজন, আমার আশেপাশে একজন মামা ছিল যে মানে যার ফ্যামিলির প্রায় অনেকেই জাপান ছিল, সে পোশাক আশাক অনেকটা ওই রকম পরতো, সে ওই সময় হবসের প্যান্ট পরতো, শারমুন থেকে শার্ট বানায় পরতো, তার দেখা দেখে আমি তারে নকল করতাম, তারে আমি খুব পছন্দ করতাম। আমি পোশাক আশাক ঠিক ওরকম পরতাম। আমি এই যে চরমনাই ময়দানে কাজ করতে গেছি, তখনই আমার ওই আমলেই আমার 1800 টাকা দামে জুতা পরনি, এলিফ্যান্ট রোড থেকে কিনা। আমার পাঠাইছে, ঠিক আছে, আমি গেছি, করে আসছি, পরে এসে আমি চাকরি ছেড়ে দিছি। আপনি আমার ঘুরতে যাওয়ার জন্য বলছেন, কিন্তু আপনি আমার চরমনাই ময়দানে পাঠাইছেন, ওইখানে যে আমি এগুলো বিক্রি করবো, এখানে খাওয়ার ব্যবস্থা নেই, গোসলের ব্যবস্থা নেই, কাপড় পরিবর্তনের ব্যবস্থা নেই, বাথরুম টয়লেটের কোনো ব্যবস্থা নেই। আমি 3 দিন ওইখানে থেকে মানে মোটামুটি অসুস্থ হয়ে আসছি। ওইখান থেকে ছেড়ে দিয়ে আরেক জায়গায় লাগলাম, আরেক জায়গায় বেতন আরেকটু ভালো, ইটি আরেকটু ভালো, ওইখানে করতেছি মোটামুটি। ওইখানেও বেশ কয়েক বছর করলাম। এরপরে আমি নিজে ঢাকা শহরে কোনো একটা বড় একটা মার্কেটে, বৃহত্তম একটা মার্কেট, ওই মার্কেট চালু হওয়ার পরে বিভিন্ন মার্কেটে যে এরা দাওয়াত করে না, যে আমাদের মার্কেটে আপনারা আসেন, দোকান নেন, নিলে আমরা এই সুবিধা দিব, যে এরকম দাওয়াত করে। এরপর আমি একটা ওই মার্কেটে যাই, যাওয়ার পরে ওইখানে আমি একটা দোকান প্রথমে ভাড়ায় নিই, কোনো অ্যাডভান্স লাগবে না এরকম তারা একটা সত্ত্বে দেয়, ভাড়া আলোচনা সাপেক্ষে। কোথায় এটা, ভাড়াটা কোথায় নিলেন, কোন ঢাকা এলাকায়? শহরে কোনো একটা বৃহত্তম মার্কেটে। আচ্ছা, মার্কেটে ভাড়া নেই। এরপরে ওইখানে ভাড়া নেওয়ার পরে আমি যেখানে দোকানটা নিয়েছিলাম ওটা খুব একটা ভালো পজিশনে ছিল না। আমি সামনে বুঝছি যে ঠিক আছে, এটা ভালো একটা জায়গা, এখানে বেচে কিনা ভালো হবে, কিন্তু দেখলাম যে যখন সিজন আসলো মার্কেটের ভিতরে অনেক কাস্টমার, কিন্তু মুখে এখানে কাস্টমার হয় না। আর আমার দোকানটা যেখানে, রাস্তার ওই পারেই একটা আবাসিক হোটেল ছিল, ওইখানে অসামাজিক কার্যকলাপ হইতো, এটাকে আবার দোকানে বসেই দেখা যেত ভিতরে যারা যাওয়া আসা করতেছে, যাওয়া আসা করতেছে। তো আমি দেখলাম যে না, এখানে পরিবেশটা ভালো না, আমি এটা পাল্টায় একটু অন্য সাইডে দোকান নিই। পরে 1 বছরে করার পরে দোকানটা ছেড়ে দিই, আমি এরপরে ভিতরে দোকান নিই। এরপর আস্তে আস্তে আমার আর পিছনে ফিরে তাকানোর কোনো নেই। এখন আমার মানে নিজের একটা দোকান হলো আপনার জীবনে, নিজের একটা দোকান হইলো। কত সালে এটা? এটা 97 98 দিকে 96 ওই প্যান্টের দোকানে দিলেন নাকি? 96, হ্যাঁ 96 97 দিকে। এরপরে আমি একটা দোকান নেই, তারপরে দোকান কিনি। এরপর আস্তে আস্তে মানে ওইখানে প্রায় 1600 ব্যবসায়ী, এর ভিতরে যে কজন ব্যবসায়ী পুঁজিওয়ালা ছিল, যারা কোনো কিস্তির টাকা, সুদের টাকা বা এরকম দেনা পেনা করে ব্যবসা করে না, এবং যাদের লেনদেন 100% ভালো, যাদের ব্যাপারে কোনোই নেই, সুদের সাথে যারা জড়িত না, এরকম 3-4 জন হাতে গোনার ভিতর আমি একজন ছিলাম। মানে তখন আমার একটা রমজান করলে মোটামুটি সচ্ছল অবস্থায় থাকার পরেও আমার 2-4 লাখ টাকা বছরে থাকতো। ওকে, তার মানে আমরা বলতে পারি যতক্ষণ ধরে যে গল্পটা শুনলাম সেখানে আপনার পরিবারের যে টানা পড়েন অর্থনৈতিকভাবে সেই গল্প, কিন্তু আমরা এখন যে জায়গাটায় আছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি অর্থনৈতিকভাবে বা বৈষয়িকভাবে অত্যন্ত সুখী একজন মানুষ, কারণ আপনার খুব ভালো ইনকাম হচ্ছে নিজের দোকানে, তাই তো? হ্যাঁ, এখন আমার ওইখানে ভালো একটা অবস্থান, যে সবাই জানে যে শহীদুল দোকানের নাম অমুক বিসমিল্লাহ ফ্যাশন, এর লেনদেন ভালো, এবং এক দোকান থেকে দেখে উল্টা আরেক দোকানদার উল্টা আমার আরও প্রস্তাব দেয় যে আপনি মাল যা লাগে নিয়েন, অসুবিধা নেই, যে আপনি পারেন দিয়েন, আপনি তো বছরে ক্লিয়ার করিয়ে দেন, আপনি মাথায় রেখে নিয়েন। এভাবে আস্তে আস্তে আমি মোটামুটি 4টা দোকান হয় আমার। বাহ, 4টা দোকান হয়, 4টা দোকান করে ভালোই ছিলাম। এরপরে মার্কেটের ভিতরেই একজনে একটু শত্রুতা করে আমার সাথে, শত্রুতা করে হইলো তারা স্থানীয় প্রভাবশালী এবং রাজনৈতিক কর্মী। শত্রুতা করে হইলো যে আমরা এলাকার পোলা, আমরা ব্যবসা করতে পারি না, আর তোরা দেশের তো নাই ব্যবসা করে যাস, যে এইখানে এই আইটেমটা চলবে না, এই আইটেমটা করতে হলে এই মার্কেটে অন্য একটা সাইড, যে সাইডটা ভালো না,
ওই সাইডে দোকান নিতে হবে। শত্রুতামূলক তাদের সাথে আমি পারি না, যাই হোক আমি ওই সাইডে দোকান নেই ওই সাইডেও করে টুকটাক মোটামুটি চলতেছে। 4টা দোকান দিলেন, 4টাতে প্যান্ট বিক্রি করেন? প্যান্ট, 4টে প্যান্ট। আচ্ছা, কি পরিমাণ লাভ থাকতো? আমার বছরে মোটামুটি ভালো, বছরে না, আমি ওই সময় মাসের কথা জানতে চাচ্ছি। প্রথমে ওইখানে মাসের কোনো মানে আমাদের হিসাব হতো না, আমাদের হিসাব বছরে, রমজান টু রমজান। আচ্ছা, তো কর্মচারীর বেতন? কর্মচারীর বেতন আমাদের ওইখানে সবই হাজিরা সিস্টেমই। আচ্ছা, ওই মাসিক না, হাজিরা সিস্টেম। এক একজন 250 থেকে 400 টাকা পর্যন্ত, 250 থেকে 500 পর্যন্ত আছে, কিন্তু রমজানে বোনাস ওই 500 টাকা হিসাবে যা আসে তাই। আপনার যে 4টা দোকান ছিল, 4টা দোকানে আপনি কর্মচারীও নিয়োগ দিলেন, তাই না? সেজন্যই জিজ্ঞেস করছি। জি বলুন। তারপর ওই রমজানে বোনাস ফুল, কোরবানিতে হাফ, এইভাবে দিয়া ব্যবসা বাণিজ্য করে মোটামুটি আমি চলতেছিলাম, ভালোভাবে চলতেছিলাম। তারপরে আমার বিয়ের যে বিষয়টা আসে, বিয়ের ব্যাপারে আমি একটু আগ্রহী হই, যেহেতু ওই খালাতো বোনের বিষয়টা শেষ হয়ে যায়। এরপরে বিয়ের বিষয়টা আগ্রহী হই, তখন আমি আমার মুরব্বী যারা তাদেরকে জানাই। তখন আমার মা একটা বলা যায় একটু ভুলই, তখন চিন্তা করে যে ও কাজকাম করে, ও বা সংসার চালায়, যদি ওরে এখন বিয়ে করায় দেই তাহলে যদি হইতে পারে যে ও পর হয়ে যাবে, এরকম কিছু একটা, হয়তো সংসার আরেকজনের হাতে চলে যাবে তখন। আর আমরা এখন পর্যন্ত ওরকম সচ্ছল যে খুব একেবারে বড় ধরনের তা না, মোটামুটি ভালো আছি, যে সে একটু বিয়ের ব্যাপারে একটু অনাগ্রহী ছিল। পরে আস্তে আস্তে আমি বিভিন্নভাবে জানানোর পরে এরপরে তারা একটু আগ্রহী হয়, কিন্তু মনের ঠিকা না। আমি আবার জানাই এই কারণে, আমি যে ব্যবসা বাণিজ্য করতে যাই, আবার আমার আস্তে আস্তে কিছু বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়, সম্পর্ক হয়, যারা উশৃঙ্খল টাইপের, যারা ফ্যান্সি ডিল, এদের সঙ্গে আপনার পরিচয় হওয়া শুরু হলো। হ্যাঁ, এদের সাথে আমার ঘনিষ্ঠতা একেবারে খুবই ঘনিষ্ঠ। কিন্তু এরা আমার খুবই ভালো জানতো, খুবই করতো। আর আমি খুব পোংটা টাইপের ছিলাম, খুব দুষ্ট কথাবার্তা বলতাম, খুব জমায় রাখতাম। বন্ধু বান্ধব যারা ছিল সবাই আমার খুব পছন্দ করতো, কিন্তু আমি কোনো নেশাপানি কিছু করতাম না। আমি বেশি হলে চা আর ওই অগর থেকে হয়তো সিগারেট 2-1 টান দিতাম। এইটাও ওরা আমারই দিত যে তুই টান দেখি, কারণ আমি টানতে পারতাম না, এটা ওরা বুঝতো, এটা ওরা একটু মজা করতো। আস্তে আস্তে ওদের সাথে চলাফেরা করতে করতে ওরা খুবই এরকম উশৃঙ্খল টাইপের। ওরা একটাতে দেখা গেছে 10-20 হাজার টাকা খরচ করে ফেলায়। এগুলো টাকাও ওদের ওই রকম পথেই ইনকাম করা টাকা। তো একদিন ওদের সাথে থাকা অবস্থায় আমার সাথে একটা ছেলে এক দোকানে দাঁড়ানো ছিল। ওরা হয়তো আগের দিন কোনো একটা ক্রাইম করছে, ওই ছেলে কোনো ক্রাইমের সাথে যুক্ত না, একেবারে বিনা অপরাধে ও চাকরি করে একটা দোকানে। পুলিশে ওদেরকে ধরার জন্যই করে, ওদের সাথে ওই ছেলেটারও ধরে নিয়ে যায়। ওই ছেলে যে অপরাধী না এটা প্রমাণ হইয়া ওর আস্তে আস্তে 2 বছর লেগে যায়। তখন আমি চিন্তা করলাম, এদের সাথে আমার এত ঘনিষ্ঠতা, প্রতিদিন এদের সাথে আমি সময় ব্যয় করি, তো আমি অপরাধ না করে তো যে কোনো সময় ফেঁসে যেতে পারি। কারণ এদের সাথে গাড়িতে করে আমি বিভিন্ন জায়গায়, যে বনানীতে, কাকলিতে, বিভিন্ন জায়গায়, যেরকম বিভিন্ন আবাসিক হোটেলে, বিভিন্ন বাড়িতে, ফ্ল্যাটে, বা ওরা যে সব অপকর্ম করে ওদের সাথে আমি যাওয়া আসা করি। আমি কোনো অপরাধ করি না, ঠিক আছে, কিন্তু যে কোনো সময় তো আমি ওই ছেলের মতো ফেঁসে যেতে পারি। কারণ ওই ছেলে জানেও না যে ওরা আগের দিন একটা ক্রাইম করছে। ও শুধু ওদের সাথে একটা দোকানের সামনে দাঁড়ায় ছিল, পুলিশের রেড দিয়েছে, ধরে নিয়ে গেছে। ও বিনা কোনো অপরাধ করেনি। ও যে অপরাধ করেনি এটা প্রমাণ হয়ে আসতে 2 বছর সময় লাগে। আমি চিন্তা করলাম ওদের সঙ্গ ছাড়া দরকার না আমি। আর যেহেতু ওরা এগুলো করে ওদের ইনকাম আছে, আর আমার তো এগুলো করার কোনো করি না, বা আমি ব্যবসায়ী মানুষ, আমি ওদের সাথে সময় কাটানোর দরকার নেই। ওদের থেকে আস্তে আস্তে সরে আসি। এরপরে বিয়ের ব্যাপার যখন আমি বলি, মা উপরে বললো, ভিতরে একটু অনাগ্রহী ছিল। 2-1টা মেয়ে দেখাইছে দেশে নিয়ে, কিন্তু তারা এটা মনে থেকে দেখায়নি। তো তাদের ওই সময় উচিত ছিল আর কি, এটা গার্ডিয়ান হিসাবে সব গার্ডিয়ানেরই যখন ছেলে বা মেয়ে বিবাহ উপযুক্ত হয়, তার মন মানসিকতা বা তার চাহিদাগুলো দেখা, যেহেতু আমার তখন স্ত্রী চালানের শারীরিক এবং আর্থিক দোনো ক্ষমতাই আছে, এবং তারও খেয়াল করা উচিত যে আমি আস্তে আস্তে খারাপ ছেলেবেলেদের সাথে মিশতেছি, যারা এলাকায় তারা ব্যবহার আচার ভালো, কিন্তু তারা ভিতর অনেক ভয়ঙ্কর, যে কোনো সময় একটা বিপদে পড়তে পারে। তারা আমার বিয়ের ব্যাপারে উৎসাহী হয় না, আগ্রহ দেখায় না, 2-3 জায়গায় এরকমই করে। পরে আমি নিজের পরিচয়ে আমি বিয়ের চেষ্টা করি। আমি 2-1 জায়গায় মেয়ে দেখি নিজে। একদিন এক জায়গায় আমার এক বন্ধু, ওর বোন দেখি, ওরাই আমি প্রস্তাব করি যে তোর বোনে যে ওরে আমার কাছে বিয়ে দিবি কিনা। ও বলে যে ভালো কথা, তুই যদি বিয়ে করস, তুই তো পাত্র হিসাবে গ্রহণযোগ্য, খারাপ না, তুই প্রস্তাব দে, যদি রাজি থাকে আলহামদুলিল্লাহ, আমার জিজ্ঞেস আমি তোর পক্ষেই সাপোর্ট দিব। তখন আপনার আয় রোজগার তো ভালো? তখন মোটামুটি আয় রোজগার ভালো, এবং আমি তো তখন জীবনটা খুব সুন্দর। আর যেটাই আমি হাত দিই ওইটাই সাকসেস, যেটাই হাত দিই ওইটাই আমার আর্নিং হয়, ওইটাই আমি সফল হই। এইভাবে পরে ওদের বাড়িতে যাই, ঢাকা ধনিয়া ওদের বাড়ি।
ওদের বাড়িতে যাই, এবং বাড়িতে যাই এটাও একটা, সবাই এটা পারে না এরকম সাহস দেখাইতে। আমি ওদের ঘরে যাই, ঘরে যেয়ে ওর মায়ের কাছে সালাম দেই, ওর মায় আমার চিনে, তারপর পরিচয় দেয়, পরিচয় দেওয়ার পর ওর মায়ের ওই দিনই একেবারে সরাসরি প্রস্তাব দেয় যে আন্টি আমি আপনার মেয়ে এনাম, ওরা আমি বিয়ে করতে চাই। ওকে, আপনি ডিরেক্টলি বলেন? চাই। আচ্ছা, বিয়ে করতে চাই একেবারে পুরো আমি বিস্তারিত ভাঙ্গা বলি যে আপনি কি বলেন। পরে এবং আমি ওইখানে একটা পাগলামি করছি, আমি বলছি যে আপনি যদি রাজি হন তাহলে আজকেই আমি আংটি পরানো বা যা যা বলেন সব কিছু আমি এখনই করে যাব, আচ্ছা, কালকে বিয়ে। পরে মহিলা খুব ভদ্র, আমার চিনে, আমার সম্বন্ধে তার ধারণা ভালো। সে বলে যে ঠিক আছে আমি কালকে একটু, তারা ঢাকাইয়া, যে কালকে একটু আমি আমার আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে একটু বুঝি দেখি, তুমি আমার 2-1 দিন সময় দাও। পরে আমি বললাম যে আন্টি ঠিক আছে, সময় আমি দিলাম 1 দিন বা 2 দিন, কিন্তু প্রস্তাব ওকে আমি ওই সময় ওই মুহূর্তে আমি 1 মণ বনফুলের থেকে মিষ্টি কিনে ওই বাড়িতে দিয়ে আসি। আচ্ছা, আবার ঢাকার আবার সিস্টেম হলো বিয়ের খবর দিতে হলে মিষ্টি দিতে হয়, 1 মণ বনফুলের থেকে মিষ্টি আমার একটা বন্ধুরে দিয়ে আনাই ওই বাড়িতে দিয়ে আসি। কিন্তু দিয়ে আসলে কি হবে, এইখানে আবার একটু সমস্যা হয়ে যায়, যে মেয়ের আমি বিয়ের প্রস্তাব দিই ওই মেয়েরও আরেকজনের সাথে সম্পর্ক আছে। ওহো, এই মেয়ে তো এখন কান্নাকাটি করে একেবারে অস্থির, আর দেখতেছি মেয়ে আজকেই, মানে আমি আমার কথা এই মুহূর্তে বিয়ের সব কিছু চূড়ান্ত হয়ে যাবে, কালকে বিয়ে, আমি অলরেডি মিষ্টি 1 মণ আনাইছি। মেয়ে কান্নাকাটি করতেছে, মেয়ে আমার এখানে আসছে, সামনে দাঁড়াইছে, দিছি এক ধমক, এই যাও তুমি, কথা হইতাছে মুরব্বীরা তুমি যাও। এখন এই মেয়ে ওখানে গেলে আবার ভেজাল লাগে, ওর একটা খালাতো বোন থাকে, ও ওইখানে পুরা ঝগড়া কাজিয়া লাগাই দেয় 2 বোনে মিলে। ও বলে যে ওর সাথে আমার সম্পর্ক আছে, না আমার সাথে তার সম্পর্ক আছে, ওই মেয়েরই আপন খালাতো বোন, আসলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাইট। পরের দিন তো পুরো গোলমেলে লাগে যাওয়ার পরে এটা ওর মামা, ওই মেয়ের মামা আমারে বলে যে শহীদুল এই বিষয় তো এটা না হয় ভালো, আচ্ছা, না হয় ভালো, এখন মানে ক্লোজ করে দেয়, যেহেতু ওরা 2 বোনই এখন ভেজাল, যেহেতু আপন 2 খালাতো বোন। ও বলতেছে ওর সাথে তোমার সম্পর্ক আছে, সম্পর্ক নাই এটা সবাই জানে, কিন্তু ও তো প্রমাণ করার জন্য হাতে রক্তাক্তও করছে। জি, এখন তুমি এটা প্রস্তাব ফিরিয়ে নাও, যা গেছে গা, কিন্তু মিষ্টি ফিরিয়ে নিতে হইব। ওদের আবার সিস্টেম মিষ্টি ফিরিয়ে নিতে হবে। যাই হোক, এই মিষ্টি এনে রাত্রে আমি রাস্তায় মানুষের প্যাকেট ধইরা দিয়ে দিছি, ওইটাও হইল না। এরপরে আমি বিয়ের জন্য মেয়ে দেখি ঢাকার নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা, তখন যে জুট মিল ছিল, এই জুট মিল এলাকায়, তাদের দেশের বাড়ি বিক্রমপুর লোহজং থানায়, এইখানে তারা বসবাস করে নানা বাড়িতে। দেখি আমার দোকানে যে ম্যানেজার ছিল, আমার ম্যানেজারের বন্ধুর শালার শালি, আচ্ছা, শালি, ওই আমার যে ম্যানেজারের বন্ধু আমার দোকানে আসা যাওয়া করতো, তখন সে শুনে যে আমি বিয়ের ব্যাপারেই করতেছি, তখন সে বলে যে শহীদ ভাই আপনি বিয়ে করবেন তো আমার কাছে তো মেয়ে আছে, আমার শালার একটা শালি আছে, তো চলেন, আমি তো এখানে মুরব্বী বা গার্ডিয়ান, আমি আপনার একদিন আসেন আমাদের বাড়িতে, আমি ঘুরায় ফিরায় সব দেখায় নিব। আমি এই সিদ্ধিরগঞ্জ এলাকায় আসার পরে মেয়ে দেখি, এখন আমি বিয়ের ব্যাপারে আগ্রহী হই। এরপরে আমি ওই দিন দেখে কথা দিয়ে আসি যে পরের সপ্তাহে আমার মামা বা আমার গার্ডিয়ানরা যাবে, সবাই যায়। যাওয়ার পরে তার আংটি পরে আসে। 2002 সালে মে 3 তারিখে বিয়ে হয়। আচ্ছা, বিয়ে হওয়ার পরে আমার স্ত্রীর সাথেও আমার প্রথম থেকে খুব একটা বনিবনা হইতেছিল না। তার দিনে তার সম্পর্ক খুবই ভালো, সে খুবই পর্দানশীল, ধার্মিক, স্বামী ভক্ত, মানে একটা যতগুলা ভালো গুণ থাকে সবই তার আছে, কিন্তু তার সমস্যা হয়তো রাত্রে তার কাছে গেলে সে আপত্তি করত। আচ্ছা, এবং তখন যে একটা আন্তরিক অবস্থা, এটা সে হতো না। আচ্ছা, তো এটার পিছনে কোনো কারণ থাকতে পারে, আপনি কখনো ফাইন্ড আউট করেছেন ওই সময়টাতে? তারপরে এরা খুব ভাবে জিজ্ঞেস করি, কোনোই নেই, আসলে কোনো কারণ ছিল না, এটা তার মানে একটা মানসিক একটা ভয় বা কোনো একটা কিছু। ওকে, সে এইভাবে বেশ কিছুদিন যায়, আস্তে আস্তে মানে আমিও কিছু খারাপ আচরণ শুরু করি, এরপরও কোনো কিছুই হয় না। পরে আস্তে আস্তে আমি তবলিগে যাই। আচ্ছা, তবলিগে যাই, এর ভিতরে আমি তো 96 সালে থেকে আমি মোটামুটি চেষ্টা করি নামাজ দিনের উপর চলতে, তখন থেকে আমি দাঁড়িয়ে রাখছি। আচ্ছা, আমি তবলিগে যাই। তো তবলিগে যাওয়ার পরে আমি ওইখানে এক মুরব্বী থেকে একটা কথা শুনি যে প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু ভালো গুণ, কিছু খারাপ গুণ থাকে। জি, তো আমরা যদি কারো খারাপ গুণটা না দেখে ভালো গুণটা দেখি, তাইলে আর তার প্রতি আমাদের কোনো রাগ, গোসা বা খারাপ ধারণা থাকবো না। তো তবলিগে এইসব জিনিসগুলো মাসোয়ারে বলা হয় সাথীদের ভিতরে। তো এই কথাটা আমার খুব মনে ধরে যে আসলে আমার বিবির আমি এই জিনিসটা দেখতেছি ও খারাপ, বাকি তো আরো খারাপ, কিন্তু ভালো বাকি গুণ তো আছে, 100টা গুণ ভালো। এবং দিনে মানে আমাদের দেখলে একজন হিংসা করবো যে এরা স্বামী স্ত্রী এত ভালো, এত মহব্বত, এত সুন্দর।
আর আমারও একটা ইয়া ছিল, আমি রাত্রে যে ঝগড়া খাই, যেমন কি রাত্রে যদি তারে শারীরিকভাবে আঘাত করলে পরের দিন সকালে আমি উঠে আমার নাস্তাটা ঠিক মতো রেডি পেতাম। এবং এবং পরের দিন সকালে আমি বাইরে বের হওয়ার সময় তারা আমি ধইরা আমি প্রথমে সরি বলতাম যে কালকে রাত্রে আমি তোমার সাথে যে আচরণ করছি এই জন্য আমি দুঃখিত, আল্লাহর রাস্তায় আমার মাফ করো। আচ্ছা। আমি নিয়মিত যেদিন আমি কোনো রকম তার সাথে মনোমালিন্য হইতো পরের দিন আমি এই কথা বইলা ঘরে থেকে বের হইতাম। ওকে। তো সেও আমার সমস্ত কিছুতে 100% সন্তুষ্ট। ওকে। এরা তখন আমি চিন্তা করি এখানে আমার এত টাকা ইনভেস্ট আছে, আমি টাকা পয়সাগুলো আস্তে আস্তে সাইড করি, আমি আস্তে আস্তে দোকান মোকানগুলো বিক্রি করি, আস্তে আস্তে এখান থেকে সমস্ত টাকা পয়সা আমি সরাই ওইখানে আমার তখন 47 লক্ষ টাকা আমার ক্যাশ থাকে আমার কাছে। আমার কাছে দোকান মোকান সব বিক্রি করার পরে একেবারে হওয়ার পরে কিছুদিন ফ্রি থাকার পরে আমার এক বন্ধু উচ্চশিক্ষিত, আগে একটা বিমান কোম্পানিতে ভালো চাকরি করতো, পরে 96 সাল থেকে শেয়ার বিজনেসের সাথে জড়িত। জি। শেয়ার বিজনেস করে খুব ভালো অবস্থায় আছে, আর এই বনশ্রীতে বাড়ি আছে। আচ্ছা। এর নিজে গাড়িতে চলে, শিক্ষিত এবং ছেলে ভালো, ভদ্র, খুবই ভালো। এর সাথে আমার খুবই ঘনিষ্ঠ, কিন্তু আমি কিন্তু একেবারে মূর্খ। এর সাথে আমার খুবই বন্ধুত্ব, আমার দোকানেও আসা যাওয়া করতো আগে। পরে আমি আরে এক সময় বলি যে ভাই আপনি তো এই ব্যবসা করে খুব ভালো আছেন, আমি এটা কেমনি করতে পারি, আমার একটু শিখান। পরে বলে যে শুধু আপনি লেখাপড়া কীরকম করছেন? আমি বলি যে ভাই আমার জিরো, কোনো লেখাপড়া নেই, খালি সই করতে পারি। বলে যে এটা তো লেখাপড়া লাগে। হ্যাঁ, লেখাপড়া ছাড়াও করা যায় সেকেন্ডারি মার্কেটে, কিন্তু এটা তো অনেক রিস্ক শেয়ার বাজারে। এটা তো অনেক। কত সালের ঘটনা এটা? এটা 2006-এর শুরুতে। 2006-এর শুরুতে যে এটা তো অনেক রিস্ক, আপনি করবেন ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি যদি অলস টাকা থাকে আপনি সামান্য কিছু টাকা এখানে ইনভেস্ট করতে পারেন। ওকে। প্রথমে আমি 70,000 টাকা দিয়ে ওইখানে একটা বিও অ্যাকাউন্ট করি, সেকেন্ডারি বিও অ্যাকাউন্ট করে ওইখানে আমি কিছু শেয়ার কিনার পরে ওইখানে কয়েকদিনের ভিতরে দেখি ওইখানে মোটামুটি 5-7 হাজার টাকা লাভ হয়েছে। আচ্ছা। পরে আমি দেখি যে না, আমার তো এখানে ভালো, আর এখানে টাকা মানে কোনো চুরি হওয়া, ছিনতাই হওয়া, ডাকাতি হওয়া, কোনো রকম কোনো কিছুর কোনো সম্ভাবনা নাই, এখানে তো ইনভেস্ট করা যায়। আচ্ছা। আমি আস্তে আস্তে আমার এই সমস্ত টাকা এখানে ইনভেস্ট করলাম। ওকে। 2006 সালের দিকে আমি কিনা বেচা করতেছি। আর আগে ওই বাজারটা ছিল কি, আগে খুব একটা বাড়তো না, খুব একটা কমতো না। মানুষ একেবারে এক বছরে মানে কোটিপতি এরকমও না, আবার এক বছরে জিরো এরকমও না। বাজারটা আপ ডাউন কম করতো। কিছু কিছু কোম্পানি, যাদের কোম্পানির ফিউচার ভালো ছিল, হয়তো ওইগুলা যারা স্টাডি করতে পারতো ওইগুলা বাড়তো। পাশাপাশি দেখা দেখি আমাদের মতো যারা মূর্খ, হ্যাঁ, তারা গুজব, যেটা ওইখানে বলে কি বলে রিউমার, এই রিউমার তারা নিউজ খুঁজতো, বন্ধু বান্ধবের থেকে, পরিচিতদের থেকে নিউজ নিয়ে ইনভেস্ট করতো, তারা ইনভেস্ট করে প্রফিট করতো। কিন্তু তখন ওই রকম আপ ডাউন করতো না, একেবারে যে আজকে কিনলে কালকে 50%। কত টাকা ইনভেস্ট করলেন আপনি? আমার 47 লক্ষ, পুরো এটাকে ওখানে ইনভেস্ট করি। ইনভেস্ট করার পরে ওইখানে আমি কেনা বেচা করতে করতে ভালো অবস্থায় ওখানে আমি একটা নিয়মিত ক্লায়েন্ট বা নিয়মিত ট্রেডার হয়ে যাই আমি। আচ্ছা, মানে সারা দিন এগুলোই করতেন? হ্যাঁ, আমি প্রতিদিন সকালে 10টা বাজে ওখানে যেতাম, ওইখানে ট্রেড শেষ হওয়া পর্যন্ত, সম্ভবত 4টা বাজে লেনদেন শেষ হইতো, 4টা পর্যন্ত ওখানে থাকতাম। আমার এরকম নিয়মিত চেয়ারিয়া ছিল, সিটিয়া ছিল, যে এটা অমুকের। ওখানে যারা নিয়মিত লেনদেন করে, বড় লেনদেন করে, তাদের এরকম নিয়মিত ব্রোকার হাউজে চেয়ার থাকে। আচ্ছা। থাকে, এটা অমুকের, এটা অমুকের। সেল করতেন, কিনতেন? সেল করতাম, হ্যাঁ, সেল বাই করতাম। আর এটা করার জন্য কোনো লেখাপড়ার প্রয়োজন ছিল না। ওইখানে যে কোম্পানি থেকে নিযুক্ত যে ট্রেডার থাকে, তারে বললে যে এটা আপনি বাই করেন, সে বাই করতো, এটা আপনি সেল করেন, সেল করতো। কিন্তু বুঝতেন না যে কোন শেয়ারের কি অবস্থা দাঁড়াবে শেষ পর্যন্ত? এগুলা মোটামুটি ওই যে বন্ধু বান্ধবের থেকে কিছু জেনে নিতাম, আর কিছু ওই যে ওখানে রিউমারের উপরে এত টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা। এবং থাকতো মোটামুটি লাভ তো ভালোই থাকতো? হ্যাঁ, মোটামুটি খারাপ থাকতো না। আমার এখানে তো লোকজন খাটাই ঠিক করে, এখানে যে একটা মানসিক চাপ একটাই, এবং রমজান মাসে রোজা নামাজেরও ঠিক থাকতো না। কাপড়ের ব্যবসা ওইখানে রমজান মাসে কোনো কিছু ঠিক থাকে না। রমজান মাস হলো মানুষের কামাই করার মাস, কিন্তু ওইখানে রমজান মাসে যত মিথ্যা কথা, যত টাউটারি, মানে এক কথায় সারা বছর গুণা যত রুক না করে রমজান মাসে তার চেয়ে বেশি করে এই কাপড়ের ব্যবসায়। আচ্ছা। কারণ ওইখানে আপনার এই যে আপনি একটা প্যান্ট আপনি কিনবেন, শুধু এটার বর্ণনা দিতে হবে বিভিন্ন, এটা আসলে কিন্তু লোকাল। ও আচ্ছা। এটা চায়না বলতে হবে, থাই বলতে হবে, এটা বলতেই হবে, মানে সম্পূর্ণ মিথ্যা কথা। আর এটা না বললে কেউ কিনবেই না। আচ্ছা। এবং আমাদের দেশে যে বড় বড়, কেউ যদি বলে যে ভাই আমি যে অমুক তারিখে কেরানীগঞ্জের ওই লোকাল মার্কেট থেকে জিনিসটা নিয়ে আসছি, আপনি কিনলে কেনেন, না কিনলে নাই, এটার দাম এরকম, কেউ কিনবে না, শুধু বলতে হয় মিথ্যা কথা। থাইল্যান্ড থেকে আসছে। আর আমি যেহেতু 96 সালে তবলিগে প্রথম 3 দিন সময় লাগে, তখন থেকেই আমার ভিতরে একটা আল্লাহর ভয়, এবং যতটা সম্ভব গুনাহ না করা যায় এই ব্যাপারে আমি চেষ্টা করতাম।
আচ্ছা, তো আমি যখন দেখলাম যে আমার এইখানে টাকাটাও যেহেতু এখন অলস টাকা আছে, আর এইখানে যেহেতু আমার এই ধরনের কোনো গুনাহ হইতেছে না, এটা জায়েজ কি না জায়েজ এই ব্যাপারে হয়তো কিছু ব্যাপার আছে। পার্থক্য আছে, কিন্তু এটা ওই রকম হারামের লেভেলে পড়ে না। এখানে আমি টাকা খাটাইতে মানে সম্পূর্ণ মিথ্যা কথা বলে একটা প্রোডাক্ট কথা বলা লাগে না। ওইখানে রমজান মাসে কি যে একটা অবস্থা, রমজান মাসে আপনি দাড়ি টুপিওয়ালা মানুষও যারা 5 ওয়াক্ত নামাজ সারা বছর পরে রমজান মাসে পড়তে পারে না। কারণ কিভাবে পড়বো? একটা লোক সকালে 9টা থেকে আপনি দোকানদারি করে রাত্র 2টা-3টা পর্যন্ত, আর এত এনার্জি, সারাক্ষণ মানুষের সাথে কথা বলতে হয়, মানুষের খুশি রেখে তো তার কাছে জিনিসটা সেল করতে হয়, মানে ওই ঈদকে টার্গেট করে বিক্রিটা বেড়ে যায়, টার্গেট করে তার থেকে টাকা পয়সা নিতে হয়, এবং খাওয়া দাওয়ারও কোনো ঠিক থাকে না। শেষমেশ এই রাত্র জাগতে জাগতে এরকম হয়, এখনো অনেকটা কমছে, এরকম হয়। আগে মানুষ কিন্তু রমজানের শেষ দিকে কেনাকাটা বেশি করতো, এখন কিন্তু মানুষ রমজানের আগেই কেনাকাটা শুরু করে শেষমেশ না খাওয়া থাকতে থাকতে এমন অবস্থা হইতো যে মুখ দেওয়া মানে কথা বেরোতেছে না, এরকম অবস্থা হয়। আমারও এই বিষয়গুলো ভালো লাগতো না, এবং তখনই ওই সময় 2008 সালে আমি হজেরও নিয়ত করি। আচ্ছা, হজেরও নিয়ত করি। আমার ওই বন্ধুটা তখন 2বার হজ করছে, 7-এ একবার 8-এ একবার 2বার হজ করছে, ওর সাথে আমি নিয়ত করি, কিন্তু পরে আর যাওয়া হয়নি। তখন আমি এটাকে ইনভেস্ট করার পরে আমার আর্থিক অবস্থা আরো ভালোর দিকে, আমি ওয়ারাই এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকি। আচ্ছা, আমি শুধু শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড করে, শেয়ার মার্কেটের উপরে। আচ্ছা, আগে ওই কাপড়ের ব্যবসার উপরে ডিপেন্ড। তখন কি আপনারা দুজনেই থাকতেন নাকি বাচ্চা কাচ্চা আসলো ওই সময়? 2 বাচ্চা, তখন 2 বাচ্চা হয়ে গেছে। ছোটটা এখন স্কুলে ভর্তি হয় না, ছোট, আচ্ছা, বড়টা হয়তো কেজি 1-এ এরকম হয়তো এই সুখের সংসার বলা যেতে পারে, নারিন্দা আইডিয়ালে আচ্ছা, পড়ে। তখন আমার এক কথায় চারিদিকে জয়, আমি যাই করি সব দিক দিয়ে আমার আসে, এবং মানুষও আমারে মানে আমি এরকম একটাই ছিলাম, মানুষও আমার দেখলে বলতো যে ছেলেটা খুব ছোট থেকে পরিশ্রম করে খুব ভালো একটা অবস্থানে আছে, এর আজকে অমুক মার্কেটে দোকান আছে। তখন কি দোকান ছিল? 4টা দোকান ছিল নাকি সেল করে দিলেন? সব, যেহেতু আমি জানি এটা মার্কেট ভাঙিয়ে দিবে, যদিও এটা পরে আর ভাঙে নাই। আচ্ছা, এটাও তখন চূড়ান্ত ছিল যে এটা 2008-এ যে নির্বাচন গেল, নির্বাচনের পরে যে সরকারি আসে এটা ভাঙবে। আচ্ছা, এবং পত্রপত্রিকায় এরকম লেখালেখি হইতেছে। ওকে। আস্তে আস্তে আমি যদিও টাকা ঘরে আনি, 2009 সালের দিকে আমি আমার বিও অ্যাকাউন্টে 2 কোটি টাকা পর্যন্ত দেখছি। 2 কোটি টাকার উপরে, যে আমি এই মুহূর্তে আমার যা শেয়ার আছে আমি সেল করলে আমি 2 কোটি টাকা আসবে এরকম। আমি 2009 সালে 2.5 লক্ষ টাকা পর্যন্ত জাকাত দিছি। আমার শুরু থেকে যখন আমার জাকাত দেওয়া তৌফিক হয়, তখন থেকে আমি 14,000 টাকা দিয়া জাকাত দেওয়া শুরু করছি। আচ্ছা, 2.5 লক্ষ টাকা পর্যন্ত আমি বছরে জাকাত দিছি, মাশাআল্লাহ। এভাবে লেনদেন শুরু করলাম। কিন্তু ওইখানে এটা তো একটা নেশা, এটাও কিন্তু মানুষের একটা নেশা, যেরকম অন্যান্য নেশাগুলো নেশা, টাকা আসা টাকা যাওয়া এটাও একটা নেশা। টাকা আসার এটাও সবাই সহ্য করতে পারে না, যাওয়ার এটাও, খোয়া গেলে, হারায় গেলে, ধ্বংস হয়ে গেলে এটাও সবাই সহ্য করতে পারে না। এরকম 2009-10 সালের দিকে যখন বাজার একেবারে চূড়ান্ত একেবারে শীর্ষে, ওই সময় বেশ কিছু নতুন শেয়ার বাজারে আসে, ওইগুলো আমি ইনভেস্ট করি। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। আগে যে আমি দেখে দেখে ইনভেস্ট করতাম, এগুলো আমার ওরকম কোনো লস হতো না। লস হলে একটা 5 লাখ লস হয়েছে, আবার আরেকটা 10 লাখ লাভ করতাম। আর আমার আরেকটা বড় ছিল, আমি সবসময় একটা আইটেম ইনভেস্ট করতাম, সব টাকা। যদিও সবাই বারবার বলে যে আপনি 3 ধাপে টাকা ইনভেস্ট করেন, শর্ট টাইম, মিডল টাইম, লং টাইম। এখান থেকে কিন্তু টাকা তুলে নেওয়া হয় না। একটা কিনি, হয়তো এটা 5 লক্ষ টাকা লাভ হয়েছে, ওইটা সেল করে দিয়া আবার নতুন করে একটা বাই করি, আবার এটা কিছুদিন রাখছি, দেখা গেছে লাভ হয়েছে, এটা সেল করে দিয়ে আবার আরেকটা বাই করি। ওখান থেকে তো টাকা আমি আনতেছি না, আনলে হয়তো মাসে 10-20 হাজার যেটা দরকার এটা আনি, বাকি টাকা তো ওইখান থেকে আমার আনার কোনো প্রয়োজন নেই, ওইখানেই আমার থাকতেছে। এবং এই টাকা থেকে যে নিয়ে অন্য জায়গায় অন্য কোনো কিছু করা, যে কোনো জায়গায় জমি কিনা, বাড়ি করা, এরকম কোনো কিছু করা, হ্যাঁ, এর মাঝে আমি 23 লক্ষ টাকা এখান থেকে আমি নিয়েছিলাম। একটা জমি 8 লাখ টাকা কাঠা, 11 কাঠা জায়গা, এক জায়গায় কথাবার্তা বইলা বায়না দিয়েছিলাম। আসলে জীবনে চলার ক্ষেত্রে মানুষের বিশ্বাস করলেও সমস্যা, আবার অবিশ্বাস করলেও সমস্যা। আর চলার ক্ষেত্রে বিশ্বাস কেউ না কেউ করতেই হইব। আমি আমার জীবনে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, আমি কেউ বিশ্বাসও পরিপূর্ণ করিনি, অবিশ্বাসও পরিপূর্ণ করিনি। আমি একজনের বিশ্বাস করি, আমার এক আত্মীয়, তার কাছে 23 লক্ষ টাকা ওই জমি বায়না বাবদ 23 লক্ষ টাকা তারে দিই। সে জমি দেখায়, জমি দেখানোর পরে এখান থেকে টাকা নিয়ে আমার ছিল, তখন আমি এখান থেকে পুরো টাকা নিয়ে ওইখানে আমি 4 তলা ফাউন্ডেশন করে আমি বিল্ডিং করে ফেলাম, মোটামুটি এখানে অল্প 10-20 লাখ টাকা রাখা। তো ওই জমির কাগজের সমস্যা, এগুলো কাগজ আমি কিছু বুঝি না। তারা এই জমিটা কমে কিনছে, ওই কাগজটা ঠিক করব, মানে তাকে টার্গেট ঠিক করলে এটা তারা অনেক বেশি দামে বিক্রি করব। এখন আস্তে আস্তে দেখলে, যখন আমি জানলাম যে এটা কাগজের সমস্যা আছে, কাগজই, এবং কাগজ যদি ঠিক না করতে পারে টাকা মেরো যেতে পারে, তখন আমার এগোপতি একটা অবিশ্বাস হয়। এই টাকা পরে দেয় 2 বছর খাটাইয়া
2 বছর পরে আমার টাকা ফেরত দেয় 23 লক্ষ টাকা। 23 লক্ষ টাকা। 2 বছর খাটায় টাকা ফেরত দেয়। তখন আমার বলে যে এরকম জায়গার কাগজ হয়েছে, এখন এইটা তুমি নিলে নিতে পারো, না নিলে তারা একটু অনাগ্রহ দেখায়। আমিও দেখি যে এটার প্রতি আমার আর আগ্রহ থাকে না, ওই টাকাও ফেরত আনি। এক কথায় আমার এইখানে থেকে এই যে 47 লক্ষ টাকা আমি এখানে বিনিয়োগ করছি, এখানে আমি আজকে কিনা 4 দিনে 15 লক্ষ টাকা পর্যন্ত লাভ করছি। 4 দিনে 15 লক্ষ টাকা। অর্থাৎ আজকে কিনছি, 4 দিন লাগে একটা শেয়ার ম্যাচিউর হইতে, 2 দিন পরে 4 দিনের দিন ওয়ার্কিং ডে 4টা বিক্রি করছি, 15 লক্ষ টাকা পর্যন্ত লাভ করছি। কিন্তু এখান থেকে টাকা আমি সরাই নিইনি। আর সরাই নেওয়ার জন্য ওরকম বুদ্ধি দেওয়ার রকম আমার বড় ভাই নাই, বাবা জীবিত না, আমার শ্বশুর তারও এরকম বুদ্ধি দেওয়ার মতোই নেই। এক কথায় আমার যে কেউ করবো যে বুঝাইবো যে তুই যে এখানে আছো, তো এখানে তো এটা ক্ষণস্থায়ী, তুই এখান থেকে টাকা পয়সা কিছু সরা, এখান থেকে সরা একটা কিছু কর, আমি আর করিনি। এইভাবে লেনদেন করছি। এবং 2009-10 সালে যে বাজারে কিছু নতুন শেয়ার আসে, আপনি ওশান কন্টেইনার, কেপিসিএল, খুলনা পাওয়ার লিমিটেড, তারপরে এখানে আরকে সিরামিক্স, এগুলো প্রত্যেকটা যেটা কিনছি 1 মাসে টাকা। কতগুলো টাকা ইনভেস্ট করেছিলেন ওখানে ওই নতুন শেয়ারে? নতুন শেয়ার আমার এই টাকা 2 কোটি টাকা কম বেশি, মানে সমস্ত টাকাই আপনি সমস্ত ওখানে টাকা আমি একটা নতুন শেয়ারে কিনে করেছেন? একটা অর্ধেক হয়ে গেছে, আমি এইটা নিয়ে আর একটা ঢুকতাম। 2 কোটি পর্যন্ত গিয়েছিলেন আপনি? 2 কোটি টাকা, 2 কোটি টাকার উপরে আমি আমার ইয়েতে আমি দেখছি আমার পাসেস পাওয়ার 2 কোটি টাকার উপরে আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কোথায় ছিল, মানুষের দোকানে কাজ করত, সেখান থেকে 2 কোটি টাকার মালিক ছিল শেয়ার বাজারে, এবং তারপরে নতুন কিছু শেয়ার কিনতে কি, কত সালের ঘটনা এটা? 2009-10 আমরা শেয়ার বাজারে যখন একটা বড় ধস নামলো, ওই সময় 10-এর আগে যখন বাজার একেবারে চূড়ান্ত উঠছে ওই পর্যায়ে। আচ্ছা, তো তখন আপনি হাফ হয়ে গেলেন, মানে রাতারাতি। হ্যাঁ। ওকে, তারপর ওশান কন্টেইনার কিনছি আমি, এটাও 4 দিনে আমার প্রায় 30%-এর মতো নেই। আরকে সিরামিক্স কিনছি, এটাও 4 দিনে 30% এরকম নেই। মানে এরকম 4-5টায় আমার একেবারে টাকা ধ্বংস হয়ে গেল। পরে বাকি টাকা একটা ইনভেস্ট করলাম, খুব একটা রিস্ক নেওয়া। এটা একটা কোম্পানি, তারা একটায় 3টা রাইট দিছে। একটা শেয়ার যা আছে এই সময় পর্যন্ত থাকলে তারা 3টা দিবি, 4টা শেয়ার আসবে। 3টা শেয়ারে মাত্র 30 টাকা জমা দিতে হবে, 3টা আসবে, 4টা। এটা দেওয়ার আগে তাদের ডিভিডেন্ডের সময় দেওয়া, বছরে যেটা মুনাফা ডিভিডেন্ড দিবে, আর 1 দিন বা 2 দিন পরে ডিভিডেন্ড ঘোষণা দিব। আমি দেখলাম যে যেহেতু এই কোম্পানি একটা 3টা রাইট দিবে, এই শেয়ারগুলো মানুষকে খাওয়ান লাগবে। আর যেহেতু কোম্পানি ডিভিডেন্ডের সময় 2-1 দিন পরে ডিভিডেন্ড ঘোষণা দিবে, কোম্পানি তো নিঃসন্দেহে ভালো ডিভিডেন্ড দিবে, ভালো বোনাস দিবে। আমি এটা পুরো টাকা এটা কিনলাম। পুরো টাকা বলতে কত টাকার? 1 কোটি টাকার উপর হবে। আচ্ছা, পুরো টাকা এটা কিনলাম। এটা কি মানে প্রাইমারি শেয়ার ছিল না সেকেন্ডারি শেয়ার? সেকেন্ডারি শেয়ার। খুবই রিস্কি। সেকেন্ডারি শেয়ার, লাভও হয় এবং রিস্কি। হ্যাঁ, রিস্কি। কিন্তু ওইখানকার সিস্টেম হলো, আপনি যদি 1 কোটি টাকা কামায় আসেন, আপনারা কেউ বলবে না 10 টাকা খাওয়ান। আপনি 1 কোটি টাকা খুঁয়ে আসেন, আপনাকে কেউ 1 কাপ চা খাওয়াবে। শুধু কোম্পানি থেকে যারা ক্লায়েন্ট তাদের জন্য চা, ফিল্টার পানি, মামপানি, ওই টিফিন এগুলো দেওয়া থাকে। ওইখানে অফিস বয় থাকে, তারা তাদের সেবা করার জন্য থাকে। কিন্তু আপনাকে কেউ 10 টাকা দিবে না, আপনার থেকে কেউ 10 টাকা নিবেও না, আফসোসও করবে না। ওইটা একটা এরকম জায়গা। কারণ ওইটা যে বাজারে প্রতিদিন 1000 কোটি টাকা লেনদেন হয়, ওইখানে তো 2 কোটি টাকা কোনো টাকাই না। ওইখানে আমি ওই শেয়ারটা যেহেতু দেখলাম 1 দিন 2 দিন পরে কোম্পানি সারা বছরে প্রফিট দিবে, ডিভিডেন্ড দিবে, একটা 3টা রাইট ঘোষণা করছে কোম্পানি। এই রাইটটাও তো মানুষের খাওয়াইতে হবে, নিতে হবে মানুষের। কোম্পানি নিঃসন্দেহে ভালো ডিভিডেন্ড দিবে, ভালো তার প্রফিট দেখাবে। আমি পুরো এটা কিনলাম। যেদিন কিনলাম ওই দিনই বিকালে কোম্পানি নিউজ দিছে, কোম্পানির খুবই বাজে নিউজ দিছে। মাত্র 2 পয়সা প্রফিট দেখাইছে বছরে শেয়ার প্রতি, আর ডিভিডেন্ড মাত্র 2% দিছে। ওই দিন তো আমি বুঝলাম যে আমার আর মনে হয় ফেরার কোনো পথ নেই। পরের দিন আমি শেয়ার বাজারে গেলাম, যে স্ক্রিনে দেখি, অর্থাৎ এটার একটা সার্কিট ব্রেকার থাকে সর্বোচ্চ কমে, এর নিচে আর কমতে পারে না। দিনে 15% সম্ভবত, আমার খেয়াল নেই, 15%, বাড়লে 15%, কমলে 15%। এটা একসময় কোনো পার্সেন্ট ছিল না, পরে সার্কিট ব্রেকার দিয়ে দিয়েছিল সরকার থেকে, যে এর নিচে কমতে পারবে না, এর নিচে বাড়তে পারবে না। কারণ অনেক সময় রিউমারের কারণে একদিনই দেখা গেছে 100 টাকা থেকে 10 টাকা হিসাব পড়লো, এরকম যাতে না হয়। 100 টাকা থেকে কমলে যাতে 10 টাকা কমে। পরের দিন যায় দেখি কোনো বায়ার নেই, দ্বিতীয় দিন কোনো বায়ার নেই, 10%, 15%, 2 দিনই কমলো, 30% নাই। এখন তৃতীয় দিনে দেখি বায়ার আছে, আমার কাছে আছে ধরেন 1 লক্ষ শেয়ার, বায়ার আছে 2-4-500, আমি সেল করুম কীভাবে? আস্তে আস্তে 2-3 দিন পরে কমতে কমতে যখন আপনি মনে করেন আমি ধরেন 100 টাকায় কিনছি, এখন 50 টাকায় আসছে, এখন 50 টাকা আমি বেচতে পারতেছি না, সেল করতে পারতেছি না। কারণ স্ক্রিনে দেখা যায় বায়ার আছে আপনার 2000, 4000, 5000, আমার কাছে আছে 1 লক্ষ। আমি যদি 1 লক্ষ মারা ধরি তাহলে তো বায়ারই থাকবো না। এইভাবে 2 সপ্তাহের মতো গেল, যাওয়ার পরে ওই টাকাও ধরেন আমি 100 টাকায় 30 টাকা ফেরত পেয়েছি
70 টাকা লস। তার মানে আপনার 1 লাখ টাকায় আপনি 1 কোটি টাকায় আমি 30-35 লক্ষ টাকা ফেরত পাইছি, বাকি 70 লক্ষ টাকা আপনার গন। সর্বোচ্চ 2 সপ্তাহের ভিতরে। আমি শেয়ার বাজার বুঝি না, আমার শেয়ার বাজারে কখনো কোনো ইনভেস্ট করার কোনো ইচ্ছা হয়নি, এটা আমার একদম ব্যক্তিগত ওপিনিয়ন। এখানে শেয়ার বাজার বোঝা অনেক শ্রোতায় আছেন, হয়তো কিছু বিষয়ে তারাই ভালো জানবেন, কিন্তু আমার খুব সহজ একটা প্রশ্ন, আপনি যে 1 কোটি টাকা ইনভেস্ট করে 30 লক্ষ টাকা আপনার রিটার্ন আসলো, বাকি 70 লক্ষ টাকা আপনি লস করলেন, এই 70 লক্ষ টাকা কোথায় গেল? এই 70 লক্ষ টাকা কোথায় গেল? আমি যার থেকে কিনছি, ধরেন আমি 100 টাকায় কিনছি, কথার কথা আমি 100 টাকায় কিনছি, সে তো 100 টাকায় বিক্রি করছে, হ্যাঁ, তার হয়তো অনেক কমে কিনা ছিল বা তার হয়তো বেশিতে কিনা ছিল, সেও লস দিয়ে বিক্রি করছে। হ্যাঁ, আমি 100 টাকা বিক্রি করছি, সে 1 কোটি টাকা পাইছে, হ্যাঁ, যে আমার কাছে বিক্রি করছে, আমার টাকাটা তার কাছে গেছে। হুম, এখন আমি যে আবার বিক্রি করছি, হুম। আমারটা যে কিনছে তার থেকে টাকা আমার কোটে আসছে। কোম্পানির লাভ কি এখানে? কোম্পানি তো শেয়ার ছাড়লো, সে কোম্পানি শেয়ার ছাড়াই হলো গিয়ে, কোম্পানি এটা মূলত তো ওই নিয়ম তো আমাদের এখানে করে না। কোম্পানি দেখা গেছে কোম্পানি ব্যবসা করতেছে, ব্যবসা করার প্রয়োজনে কোম্পানির টাকা দরকার, সেজন্য সে টাকা নিচ্ছে। কোম্পানিতে সে কিছু উন্নয়ন করব কোম্পানিতে, বা আরেকটা শাখা বাড়াবে, এই জন্য কোম্পানির 50 কোটি টাকা দরকার, কথার কথা, সে বা 100 কোটি টাকা দরকার, সে সরকারের কাছে আবেদন করবে, সরকার তার কোম্পানি দেখা যদি মনে করে যে হাতারে দেওয়া যায়, সে বাজার থেকে নিতে পারে। কোম্পানি বাজারে ধরেন 10 টাকা ফেস ভ্যালুতে সে শেয়ারগুলো বাজারে ছাড়লো, অর্থাৎ সে এই 10 টাকার সেই কোম্পানি মালিক, যে 10 টাকা দিয়ে একটা শেয়ার কিনলো, সেই কোম্পানি 10 টাকার মালিক। ধরেন এটা 5,000 কোটি টাকার সম্পদ, 5,000 কোটি টাকা থেকে সে 10 টাকার মালিক। এখানে যদি লস হয় তার এই 10 টাকা থেকে লস হবে, লাভ হয় তার এই 10 টাকা থেকে লাভ হবে। এইভাবে ধরেন কোনো কোম্পানি 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা উঠায় নিতেছে। আলটিমেটলি ওই কোম্পানি যে শেয়ারগুলো ছাড়ছে সেটার উপরই এক ধরনের গ্যাম্বলিং, এক ধরনের জুয়া ধরা। আমি যেটা আমি শেয়ার বাজার বুঝি না, এখানে যারা অনেকে আছেন, আমি সরি টু সে, আমরা কিন্তু উনি যেটা বলছেন সেটাই যে আসলে শেয়ার বাজার, সেটা আমরা বোঝাচ্ছি না। অনেক শ্রোতা আছেন যারা শেয়ার বাজার অনেক ভালো বুঝেন, আর উনি শেয়ার বাজার বিশেষজ্ঞও না, উনি ওনার মতো করে একজন ক্রেতা হিসেবে ওনার মতো করে জিনিসটা ব্যাখ্যা করেছেন। আর আমি মোটেও ব্যক্তিগতভাবে শেয়ার বাজার বুঝি না, আমি বুঝতেও ঠিক চাই না। সুতরাং সেই জায়গাটি থেকে আমরা শেয়ার বাজার নিয়ে কোনো কিছু ক্লাসিফাই বা ব্যাখ্যা কোনো কিছুই করছি না, আমরা জাস্ট কোয়ারি একটু জিজ্ঞেস করছিলাম যে বোঝার জন্য, বাট আমি বুঝিনি, আমার মনে হয় আমি কখনোই বুঝতে পারবো না, আমার কাছে খুব কঠিন মনে হয়। আমি আপনার জায়গাটা থেকে একটু সামনের দিকে আগাতে চাই। একটা যেটা হচ্ছে যে আপনি লস খেয়ে গেলেন, 70 লক্ষ টাকা নাই, তারপরে আপনার কাছে 30 লক্ষ টাকা আছে, তারপর কি করলেন? এই টাকাও আমি ওখান থেকে তখন তো আর ব্রেন কাজ করে না, তখন এই টাকাটাও আমি ওখান থেকে আর উঠায় আনিনি, যা হয় হোক, এই যা হয় হোক। তখন এরকম বলতাম যে দেশের থেকে তো টাকা নিয়ে আসি নেই, ঢাকা শহরে কামাইছি, গেলে ঢাকা শহরে থুয়ে যাবো। তখন মানে এক ধরনের যে একটা মানসিক, কি বলে, একটা মানসিক রোগীর রকম অবস্থা, এটা তো নিজেরটা নিজে বোঝা যায় না। তখন এইটা দিই ওই সময় কি মানে শুধু আপনারটা এরকম হলো নাকি বড় ধরনের একটা ধস নামলো শেয়ার বাজারে? বড় ধরনের ধস, সবারই কি একই অবস্থা? আমার 25 লক্ষ এখানে তখন বিনিয়োগকারী ছিল, 25 লক্ষ বিনিয়োগকারী থেকে হয়তো এখানে ধরেন আপনি 10 লক্ষ বিনিয়োগকারী হয়তো টাকা সরায় নিয়ে যেতে পারছে, বা 10 লক্ষ বিনিয়োগকারীর কিছু অংশ গেছে, 101 টাকা গেছে, আর 15 লক্ষ ভিতরে ধরেন 5 লক্ষ যারা হুজুকে আসছে, হুজুকে 1 মাসের জন্য আসছে নিয়ে গেছে, তারা পাচ্ছে, আর বাকি 10 লক্ষর অবস্থা কি হতো ওই সময়টাতে? আপনারা তো ওখানে থাকতেন, কিরকম মানুষ তো আমরা দেখতাম যে খবরের কাগজে বা অন্য কোথাও অনেক সিন ক্রিয়েট করতো, অনেক রকমের টেনশন ফিল হতো, হার্ট ফিল করতো। হ্যাঁ এরকম হয়তো। ওইখানে ওই যে টাকা যারা সরাই নিতে পারেনি ওই সময়, যখন আপনি 2010-এর ওই ধসটা শুরু হয়, তখন তো অনেকে চিন্তা করছে, আরে আমি এটা 100 টাকাতে কিনছি, এখন 50 টাকা হয়েছে, এখন 50 টাকা বিক্রি করবো, যা হয় হোক। কিন্তু সে তো ভাবে না যে 50 টাকা থেকে এটা 5 টাকা আসতে পারে। রাইট, মানুষ যখন এটা ইনভেস্ট করে তখন কিন্তু লসের কথা খুব কমই চিন্তা করে, লাভের কথাই চিন্তা করে। কারণ কোনো একটা কোম্পানি 505 টাকা ছিল 2010 সালে, 500-550 টাকা ছিল, বা 700 টাকা পর্যন্ত আমি দেখছি, এখন 27 টাকা, 550 থেকে মাত্র 27 টাকা। অথচ ওই কোম্পানিও কিন্তু এরকম কোনো লস করে নেই। আচ্ছা, এগুলো তারা অনেক সময় আইন বলে নিজের হাতে রেখে, এরা কোম্পানি যে প্রফিট, বাজার যখন ভালো থাকে বেশি দেখায়, আবার যখন বাজার খারাপ থাকে, এমনি বাজার খারাপ, তারা প্রফিট আরও কম দেখায়। 700 টাকা থেকে 27 টাকা এরকম আছে, আমি কয়েকদিন আগে দেখছি টিভির স্ক্রিনে যে 27 টাকা যেতেছে, এটা 700 টাকা আমি দেখছি। আবার অনেক ভালো কোম্পানিও আছে, BATBC বাংলাদেশ টোবাকো একটা কোম্পানি আছে, আমি এটা 147 টাকায় কিনছি, কিনা আমি 165 টাকা বিক্রি করছি। তখন তো আর আমার এইগুলা গবেষণা করা, অ্যানালাইসিস করা ওই রকম জ্ঞান তো আর আমার নেই। 47 টাকা কিনছি, 65 টাকা পাইছি, লাভ হয়েছে, বিক্রি করে দিছি। আজকে যে 2009-10 সালে বা 8 সালে এটা কিনছে, আজকে তার বাজার মূল্য 3500 টাকা। আমি গত সপ্তাহে দেখছি 3500 টাকা, কারণ এই কোম্পানি বছরে সম্ভবত 400% ডিভিডেন্ড দেয়। তো বিশাল অঙ্কের মালিক, 400% ডিভিডেন্ড দেয় বাংলাদেশ টোবাকো। এটা যদি কারো কাছে আপনার
2000 থাকে, তার শহরে একটা 4 তলা বাড়ি থাকে, প্রায় সমান কথা। এটা তো আমি যেটা বুঝলাম যে শেয়ার বাজার যারা বিশেষজ্ঞ তারাই খুব ভালো করে বুঝতে পারবেন যে বুঝতে আসলে পারে কোথায় যে যাচ্ছে, কোম্পানি ভবিষ্যৎ কি কি হবে, হতে পারে। কি হবে এই কোম্পানির ভবিষ্যৎ, কি হয়তো খারাপ হবে না ভালো হবে। আবার অনেক সময় কিছু কি বলে ব্যবসায়ী থাকে, মানে ব্যবসায়ী রাজনীতিবিদ থাকে, যাদের অনেক সময় সরকার পরিবর্তন হইলেও খারাপ হয় অবস্থা, আর সরকার পরিবর্তন হইলে ভালো হয় অবস্থা। এইসব জিনিসগুলো বোঝা এবং তারা কি করতেছে এটা যারা এইগুলো বোঝে। আমি তো কম্পিউটার চালাইতে পারি না, আমি ফেসবুকই চালাইতে পারি না, আমি তো এক ধরনের আমি সেটাই বলছি আপনাকে যে আপনি 70,000 টাকা থেকে ইনভেস্ট করে আপনার যত টাকা ছিল 47 লক্ষ সব ইনভেস্ট করলেন, 2 কোটি টাকার মতো ওখানে গেলেন এবং তারপরে লস করতে করতে 30 লাখ, এবং সেটাও আপনি ছেড়ে রাখলেন যে জানেন না অবশ্য যা হয় হবে। তারপর এরপরে এখানে এটাও খাটাইতে খাটাইতে পরে এক সময় দেখলাম যে না, আর সম্ভব না, আমার আর ফেরার কোনো পথ নেই। আনুমানিক 10-12 লাখ টাকার মতো নিয়ে একেবারে অ্যাকাউন্ট ক্লোজ করে আমি চলে আসলাম। 10-12 লাখ টাকা বের করলেন ওখানে? 10-12 লাখ টাকা বের করে আমি চলে আসলাম। কত বছর ছিলেন ওই শেয়ার বাজারের ওই সময়টাতে? 6 থেকে 10। 4 বছর? 10 না, সরি 11। তো মানে 5 বছর। এই 5 বছরে আপনি ইনভেস্ট করেছেন ওখানে 47 লাখ টাকার মতো, কিন্তু আপনি 5 বছর পরে 10 লাখ টাকা নিয়ে রিটার্ন আসলেন। জি। আর এই 5 বছর আপনি এখান থেকে টাকা পয়সা নিয়ে চলেছেন, এখান থেকে সংসার মাসে চলেছে, 20-30 হাজার টাকা নিয়ে আপনি চলতেন। আচ্ছা, ঠিক আছে। সংসারের খরচে যে এর বেশি আনতাম না। এখানে এই টাকা আনার পরে তখন আমার এই টাকাও যে এক সময় থাকবো না, কারণ বলে না বৈশাখ এলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়, থাকবো না, তখন আমার আর যে কিছু করব নতুন কইরা নতুন উৎসাহ পাচ্ছিলেন না। কারণ একেবারে জিরো থেকে যে জায়গায় আমি বাসে হকারি করছি ওইখান থেকে আমি 2 কোটি টাকার মালিক হয়েছি। আমি ওয়ারি এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকতাম, এখন আমি ওইখান থেকে ফ্ল্যাট বাসা ছেড়ে আমি এমনি 2 রুমের বাসায় আসি। এমনি 2 রুম, কোনো ফ্ল্যাটস না, বাসায় আসি। ঘরে আমার অনেক টাকার ফার্নিচার ছিল। 10 সালে আমি 1,60,000 টাকা ফার্নিচার বানাইছি। এখন এই ফার্নিচারও আমি রাখতে পারবো এই জায়গাও না, ফালাই দিয়ে মেয়েটাও পারি না, এত টাকা দিয়ে বানাইছি। 2 রুমের বাসায় আসি, 2 রুমের বাসা থেকে আমি ফ্ল্যাট সিস্টেম 1 রুমের বাসায় আসি। ঘরের ফার্নিচার অর্ধেক বিক্রি করে দিই, সোফা 25,000 টাকা বিক্রি করে দিই, ফ্রিজ 20,000 টাকা বিক্রি করে দিই, খাট একটা 9,000 টাকা বিক্রি করে দিই। আগে তো 2 রুমে 2টা খাট ছিল, সোফা ছিল, ফ্ল্যাটের জন্য যা যা দরকার থাকে বিক্রি করে দিই, জিনিস কমায় আনি। কারণ এখন আমি 1 রুমের, তো পরে আমি 1 রুমের বাসায় আসি, 1 রুমের বাসায় আসি। এখন আমি এই টাকা থেকে যে 10-12 লাখ টাকা, এই টাকা থেকে আমি মোটামুটি সচ্ছলভাবে চলাফেরা করতেছি, আস্তে আস্তে কমায় আনছি। কিন্তু তখন আমি যে এটা দিয়ে নতুন করে শুরু করুন, যে এটা দিয়ে আমি কিছু একটা শুরু করি, যা গেছে তো গেছে। আমার সবচেয়ে বড় জীবনে ভুল সিদ্ধান্ত ছিল এইটা, কারণ 10-12 লাখ টাকাও তো কম টাকা না, অনেক টাকা, হয়তো ওই তুলনায় একেবারে জিরো কিছু না, কিন্তু এই টাকা শুরু করার জন্য অনেকের কাছে নাই। এই টাকাতে আমি কিছু একটা শুরু করি। আমি কোনো মার্কেটেও মানে একেবারে মানসিক অবস্থায় এই টাকাটা দিব্যি বাজার সদাই করতেছি, পোলাপান লেখাপড়া করতেছি, টেনশন হচ্ছিল না যে এই টাকাটা শেষ হয়ে যাচ্ছে? একেবারে টেনশন। আমি ডাক্তার দেখায় আমার নিয়মিত 2টা ওষুধ খেতে হয়, প্রেশারের ওষুধ আর একটা, এটা ব্রেন ঠান্ডা রাখা এবং ঘুমের জন্য কাজ করে, নিয়মিত খাইতে হয়। আমি আর কোনো কিছু করার রকম অবস্থা নাই। মানুষ জিজ্ঞেস করে কি ব্যাপার, আপনি কি করেন, কি ভাই এই কয় না, মানে এখন আমার একেবারে মানে আমি একেবারে কয় না, মানুষের পতন আসলে যা হয়। আর আত্মীয় স্বজন সবাই ভাবতেছে যে আমার কোনো বড় ধরনের টাকা ব্যাংকে আছে, ব্যাংকে 1 লক্ষ টাকায় মাসে 1,000 টাকা দেয়, এরকম সবাই জানে। যে আমার হয়তো বড় ধরনের টাকা ব্যাংকে রাখা আছে, ব্যাংকের থেকে আমি মাসে হয়তো 20-30 হাজার টাকা পাইতেছি, ওইটা দিয়ে আমি খাইতেছি। কিন্তু আমি যে নগদ টাকা পয়সা খাইতেছি, যা করতেছি সমস্ত কিছু, এটা কেউ বোঝে নেই। আস্তে আস্তে এই টাকাও শেষ, আর নাই। কয়েক বছর খাইতে খাইতে, কারণ আর আমার ঘরের প্রতি কেনাকাটা করা, বাজার সদাই করা, মানে আমার এলাকায় যদি 100 লোক থাকে এর ভিতরে মানে আমার বাজারের হাত খুব ভালো ভালো সবসময়। আমার অন্য কোনো যেহেতু নেশা পানি কোনো কিছু নাই, এবং মানুষের পরনারীর প্রতি কত রকম কত কিছু, আমি আমার স্ত্রী দিয়ে 100% সন্তুষ্ট। এবং আমার এই অবস্থায় অনেকের স্ত্রীও চলে যায়, কিন্তু আমার স্ত্রীর একই কথা, তোমার ভালো ছিল, ভালো অবস্থায় রাখছো, এখন খারাপ আছে, খারাপ অবস্থায় রাখতেছো, মাশাআল্লাহ তোমার তুমি যখন লাখ টাকা ছিল তখন ওইরকম আনছো, খাওয়াইছো। এবং আমার স্ত্রীর সম্পূর্ণ আমি শুরু থেকেই বলেন ডিমের খোলসের ভিতরে যেরকম এরকম রাখার চেষ্টা আমি করছি। জীবনে কোনোদিন বেপরদা করি নাই, জীবনে কোনোদিন শপিং সেন্টারে নিলেও আমার আগে থেকে বাছাই করে রেখে আসতাম এই জিনিস আমি কিনবো, শুধু তারে নিতাম। ধরেন আমি যদি 15,000 টাকার কেনাকাটা করি, মানুষ 15 দিন লাগায়, আমার আধা ঘন্টা। আর আমার টাকা দিতে হতো না, যেহেতু চেনা জানা দোকানে যেতাম, 3 পিসের দোকানে যেতাম, 5টা নামাইতাম, এখান থেকে 2-4টা যা পছন্দ হয় নেও। জুতার দোকানে যেতাম পরিচিত, এখান থেকে জুতা দেখো কোনটা তোমার কোনটা পছন্দ হয় না, ঠিক আছে এটা পছন্দ। আর বেশিরভাগ আমার পছন্দই ওর পছন্দ থাকতো। এবং টেইলার্সও আমি দোকানে নিয়ে মাপ দেওয়াইতাম না, টেইলার্স ঘরে নিয়ে আসতাম, নিজের সামনে থেকে মাপ দেওয়া, এবং টেইলার্সে বলতাম নামটা লিখে রাখবেন, পরবর্তীতে কাপড় দিলে যাতে
মাপ না লাগে এই মাপেই বানাইবেন, আর গলাগুলা যা লাগে আপনি পছন্দ মতো বানাই দিবেন। আর আমি শুরু থেকেই বললাম যে যখন আমি মাত্র অল্প কিছু 150 বা 180 টাকা বেতনে কাজ করি, তখন থেকে আমি শানমুন টেলার্সের শার্ট পরি। 80 টাকা যখন শানমুন টেলার্স শার্ট বানায়, তখন থেকে আমি 350 টাকা পর্যন্ত শানমুন থেকে বানাইছি। শানমুন টেলার্স ফপসি থেকে আমি প্যান্ট বানাইছি। আমি এবং আমি এরশাদের আমলে আমি 1,500 টাকা দামে জুতা পরছি। আমি একটু থাকতাম, ফ্রেশ থাকতাম। আর পোশাক আশাকের দোকানদার এইগুলো কিন্তু এমনিও একটু ফ্রেশ থাকতে হয়। আর পরে যখন এই যে মহাজন হয়েছি, তখন তো আর আর্থিক সমস্যা নেই। এরপরে ওই টাকা বৈশা এই টাকা দিয়ে সংসার চলছে, বাজার খরচ, সমস্ত কিছু, বাসা ভাড়া, স্ত্রী সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা, বাচ্চাদের পড়ালেখা, সব কিছু। এই টাকা এরকম কিছু করতে গেলে আমি তখন চিন্তা করছি যে আমি যে এত ছোট থেকে এত ইয়েতে আসছি, আর আগে যেরকম অল্প টাকা ব্যবসা বাণিজ্য করার একটা পরিবেশ ছিল, এখন আর ওই মেন্টালিটিটা নাই। এখন আর ওই পরিবেশের নাই। যেমন আমি যে মার্কেটে বিনা টাকা অ্যাডভান্স নিয়েছি, বিনা টাকা অ্যাডভান্সে প্রথম আমি দোকান নিয়েছি 96 সালে। ওই মার্কেটে এখন দোকান নিতে গেলে 5 লক্ষ টাকা অ্যাডভান্স। তারপরে তখন ভাড়া ছিল না, ভাড়া ছাড়া ওপেনিংয়ে। আর এখন আপনি 15 থেকে 25 হাজার টাকা ভাড়া। আচ্ছা, এরপরে আপনার অন্তত আরো 5 লক্ষ টাকা মাল উঠানো। তারপরে এখন ওই আগের মতো ওই ব্যবসা বিজনেসও নাই। আগে যেরকম 12 মাসই কম বেশি রেডিমেড পোশাকের ব্যবসা হইতো, আর এখন প্রত্যেকটা এলাকায় অলিগলিতে, বাংলাদেশে এমন কোনো জেলা বাকি নেই, প্রত্যেকটা গলিতেই দোকান আছে। এখন আর মানুষ আগে যেরকম হাতে গোনা কিছু মার্কেট, এলিফেন্ট রোড, নিউ মার্কেট, মৌচাক, বঙ্গবাজার, এরকম এখন আর এই প্রত্যেক জেলায় জেলায় এর চেয়ে অনেক ভালো ভালো মার্কেট আছে। কিভাবে কি করব? তারপর ওই মার্কেটে আমি 1600 ব্যবসায়ীর ভিতরে আমি অন্যতম একজন ভালো ব্যবসায়ী ছিলাম। এখন ওইখানে যে আমি আর কুলে উঠতে পারুম না, সেই বিভিন্ন, তারপরে বিভিন্ন মার্কেটে গেছি, কম বেশি করছি, হয় না। তারপরে এভাবে চলতে চলতে আস্তে আস্তে একেবারেই শূন্য অবস্থায়। লাস্ট বিবির কাছে দেনমোহরের আনুমানিক হয়তো 1,00,000-2 টাকা ছিল কম বেশি। এই টাকাটাও উঠায় এই টাকাও এই সংসারের পিছিয়ে খরচ করলাম। আর আমার বিবি এরকম একজন মানুষ, 17 বছরের সংসার জীবনে সে 17 টাকা এখন পর্যন্ত খরচ করেনি আমার থেকে। ভেরি ইন্টারেস্টিং। 17 বছরে সে 30 টাকা খরচ করছে। এই 30 টাকা আমি তারে টাকা দিয়েছি এবং বলছি যে বাচ্চার স্কুলের ছুটির পরে বাচ্চা যখন নিয়ে আসবা, স্কুলের সামনে একটা সবজির দোকান আছে, ওইখান থেকে 20 টাকার কাঁচামরিচ আর 10 টাকা ধইনা পাতা আনবা। এই 30 টাকা তার হাতে সে 17 বছরে খরচ করছে। সে কিরকম মানুষ, তার দুনিয়া বলতেই আমি আর আমার সংসার, এটুকুই তার দুনিয়া। বাহ, দুনিয়া অসাধারণ। না, আমি অসাধারণ বলছি এই কারণে যে প্রতিটা মানুষই তার মতো হবে, বিষয়টা এরকম না, কিন্তু সে তার জায়গায় অসাধারণ এই কারণে যে তার হাজবেন্ড তাকে খুব প্রশংসা করছেন। এই জায়গাটা থেকে আমি বলবো যে অসাধারণ। হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের লাইফে সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের জায়গাটা হচ্ছে ওয়াইফ যদি তার হাজবেন্ডকে মন থেকে প্রশংসা করে, এবং একই সাথে ভাইস ভার্সা আমরা যদি বলি যে হাজবেন্ড যদি তার ওয়াইফকে মন থেকে প্রশংসা করে। এখন সেটা কি হলে তাদের মনোরঞ্জন হবে সেটা অন্য বিষয়, কিন্তু প্রশংসার জায়গাটা যদি দ্বিপাক্ষিকভাবে থাকে তাহলে এটা হচ্ছে সবচাইতে দাম্পত্য জীবনের সবচেয়ে বড় অর্জন। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি মনে করি, যেটা সত্যিকার অর্থেই বর্তমান সমাজে মেলা খুবই ভার, খুবই মুশকিল। বলুন। এই যে আমি যে দেড়মোহরে 2-2.5 লক্ষ টাকা দিছি, এই 2.5 লক্ষ টাকাও সে ওখান থেকে 2.5 টাকাও ভাঙে নেই। পুরো টাকাই যখন পরে আমি অভাবে পড়ছি আমার ফেরত দিছি। এই টাকাও এমনি এমনি সংসারের পিছনে ঠিক করে খরচ করে শেষ। এখন আমারও যেহেতু কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, কোনো চাকরিও করতে পারতাছি না কোনো জায়গায় চেষ্টা করে। এরপরে দেখেন কি ভয়াবহ পরিস্থিতি। আমি যেখানে একজন ভালো প্রতিষ্ঠিত মহাজন ছিলাম, ওইখানে আমি চাকরির জন্য যাই। বিভিন্ন দোকানে আকার ইঙ্গিতে একটু ভাঙে একটু বলি যে আমার একটা দোকানে সেলসম্যান হিসাবে। তারপরে আমার সেলসম্যান যারা ছিল তাদের কাছে আমি বলে আসছি যে আমার কোনো একটা জায়গায় পারলে দেখো একটা দোকানে উঠাই দিও। কিন্তু এক হলো এত শরম লজ্জা খাইয়া যাওয়া, যেখানে আমি নিজে একজন বড় ব্যবসায়ী ছিলাম, ওইখানে আমি সেলসম্যান হিসাবে চাকরি করতে যাওয়া। হয়তো আমার কাছে যারা চাকরি করছে তারাও এখন মালিক, মহাজন। এখন আমার দোকানে যে চাকরি করছে আমি তার দোকানে কিভাবে চাকরি করি, অথবা তার সাথে একই সাথে কিভাবে আরেক দোকানে চাকরি করি। এই যাই ঢাকা যাই আসি বিভিন্ন মার্কেটে, বিভিন্ন জায়গায় যেখানে আমি আগে ব্যবসা বাণিজ্য করতাম, চিনা জানা আছে কেরানীগঞ্জ, এই জায়গায় ওই জায়গায়। তারপরে আবার শিক্ষাগত যোগ্যতা থাকলেও হয়তো কোনো একটা যারা হোলসেলার তাদের ওইখানে হয়তো একটা ম্যানেজার হিসাবে বা কোনো একটা হিসাবে, যেহেতু আমার সবাই জানে আমি কোনো খারাপ কোনো এই জগতে যে মানুষ এগুলো করে নেশা পানি বা জুয়া কত রকম কত এইসব কোনো কিছুতে নাই। হ্যাঁ আমি ঠিক আছে, আমি শেয়ার বাজার ব্যবসা করছি, আমি লস খাইছি, এর বেশি আর আমার অন্য কোনো খারাপ কোনো নেই। আমি একটা সাইড পাইতাম,
কিন্তু শিক্ষাগত কোনো যোগ্যতা নেই। আর যারা আমার একেবারে ঘনিষ্ঠভাবে না জানে তারা সবাই জানে আমি কম বেশি লেখাপড়া জানি। এখন একটা মানুষের কাছে একেবারে যে নিজের প্রকাশ করা যে আমি শুধু নাম দস্তখত ছাড়া আর কিছুই পারি না, এটাও তো একটা লজ্জার বিষয়। কিভাবে কি করি, যে তাহলে আমি যখন ব্যবসা বাণিজ্য করছি আমি চলছি কিভাবে? আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার একজন ম্যানেজার ছিল। ভাগ্য কি দেখেন, ওরা স্থানীয়, ওর এখন 12 তলা বাড়ি, ঢাকা শহরে গোলাপবাগে 12 তলা বাড়ি যে আমার কাছে আমার শুরু থেকে শেষ দিন পর্যন্ত আমার দোকানে চাকরি করছে। মানে ওরা ঢাকার স্থানীয়, তো আগে পুরান বাড়ি ছিল, ওর বাবা মা দুজনে স্ট্রোক করে একই বছরে মারা গেছে। ওর আত্মীয় স্বজনরা এই পুরো জায়গার কাগজপত্র ঠিক করে একটা ডেভেলপারে দিয়ে দিছে। এটা এখন একটা 12 তলা বিল্ডিং, যে আমার কাছে চাকরি করছে। এখন আমি, মানুষ দিন দিন উন্নতি হয়েছে, আমি ধ্বংস হয়েছি। আমি কিভাবে কি করি? আত্মীয় স্বজনে কেউ আমি বলে অথই সাগরে নেমে বললো, কেউ বিশ্বাস করে না। সবাই বলে যে ওর কম বেশি কিছু টাকা কোনো না কোনো জায়গায় আছে, নাইলে ও তো সচ্ছলভাবে চলতেছে, খাইতেছে, ডাটাই করতেছে সবকিছু। এটি কিভাবে কি? এটা একটা ভয়ানক ব্যাপার। মানে উনি যে অবস্থায় আছে সেটা খুব ভয়ানক একটা ব্যাপার বলছে এই কারণে, ধরেন আমার মতো একজন মানুষ কিংবা আপনার মতো একজন মানুষ যাদের সাজ পোশাকে বোঝা যায় না যে আসলে এই মানুষটার পকেটে টাকা নেই। এবং এই মানুষটার একটা বড় সমস্যা হচ্ছে, এই মানুষটার পোশাক আশাক যেরকম, এই মানুষটা গিয়ে কোনো একটা মানুষের কাছে হাতও পাততে পারবে না তার সম্মানের কারণে, তার প্রেস্টিজের কারণে। পেটের ক্ষুধা কিন্তু এই প্রেস্টিজ আর সম্মান এগুলো মেনটেন করে না। পেটের ক্ষুধা যখন লাগার কথা তখন লাগবেই। এবং অদ্ভুত কষ্টের বিষয় হচ্ছে যে এই মানুষজনের কথা কেউ শুনতে চায় না এই কারণে। ওই জন্য যেটা বললেন যে কেউ না কেউ মনে করে না কিছু তো নিশ্চয়ই আছে, নইলে শ্বাস পোশাক এরকম হবে কেন? কারণ আমাদের জায়গা থেকে আমাদের একটা পারসেপশন হচ্ছে হলো সেই মানুষটাই বিপদগ্রস্ত যার পরনে কাপড় নেই, যে গায়ে ময়লা, যে গোসল করতে পারে না, রাস্তায় পড়ে থাকে, ভিক্ষুক থালা নিয়ে থাকে, ওই মানুষটাই বিপদগ্রস্ত। এছাড়া এই ধরনের মানুষ, এদের যে কখনো কখনো এরকম হতে পারে, সামনে গেলে বুঝতে পারবেন যে ভদ্রলোকের এখন কী নিদারুণ অবস্থা, এটা আমরা আসলে বুঝি না। এবং আমার কাছে কেন জানি মনে হয় ওই ভিক্ষুকের অবস্থার চাইতেও এই অবস্থাটা ভয়ানক রকমের কঠিন। কারণ ভিক্ষুক তো হাত পাততে পারে, উনি হাত পাততে পারবেন না। অ্যান্ড দিস ইজ ভেরি 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 টাফ সিচুয়েশন ইন লাইফ। আল্লাহ মাফ করুক, কারো জীবনে না আসুক। জি বলুন। পরে সবাই এইভাবে, এরপরে যে আমার স্ত্রী দেড় টাকাটা উঠায়, এটাও খেয়া শেষ। এখন মানে এক ধরনের আমি কোথায় মানসিক রুগী, এখন আমার কিছু ব্রেন কাজ করে না। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করব। আচ্ছা। আমি 10 টাকা দামের একটা ঘুমের ওষুধ, এটা আমি ডাক্তারের কাছে শুনছি যে কোনো একটা দুর্বল লোক যদি 4 টাকায়, তার জ্ঞান ফেরার সম্ভাবনা খুব কম, ফিরতে পারে সম্ভাবনা কম। এবং 10 টাকায় একজন তারকা মারাও গেছে। আমি এটা 40টা কিনলাম। 4টা খাওয়ার পরে জ্ঞান ফেরার সম্ভাবনা কম দুর্বল লোকের। আমি পুরুষ মানুষ, আমার জন্য 10টা যথেষ্ট। আমি 40টা কিনলাম। কিনা আমি একদম সুন্দরভাবে ওই দিন গোসল টোসল কইরা, ফ্রেশ হইয়া, নামাজ পড়া, নিজে তবা কইরা আমি ওষুধ নিয়ে কোনো একটা ভালো রেস্টুরেন্টে গেলাম। যাই ওখানে এই কি বলে আমার পছন্দের যে খাবারগুলা, রসমালাই খাইলাম, দই খাইলাম, নান রুটি আর গরুর গোস্ত খাইলাম। পাশাপাশি এই 4 পাতা খাইছি, 4 পাতা খাইছি। 4 পাতা খাওয়ার পরে ওইখান থেকে আমি বাসার কাছাকাছি আসার পরে আর আমার আনুমানিক 1.5 মাস সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন অবস্থায়, মানে মরি নেই। আমার তো উদ্দেশ্য ছিল আত্মহত্যা, কিন্তু আত্মহত্যা হয়নি, মরিনি। কতদিন আগের ঘটনা এটা? এটা 3 বছর আগের ঘটনা। 3 বছর আগের ঘটনা। ওই সময় বাচ্চা কাচ্চা তো ছোট ছোট? বাচ্চা কাচ্চা একেবারে ছোট না। আপনি বড়টা হয়তো 6-এ পড়ে। আচ্ছা। বড়জন মেয়ে এখন ক্লাস 9-এ, পড়ালেখা 2 মাস যাবৎ বন্ধ। আচ্ছা। আর ছোটজন এখন ক্লাস 5-এ, ওই সময় হয়তো 2-তে হবে। মানে লেখাপড়া বন্ধ হয়ে গেছে? দুজনের পড়ালেখা 2 মাস যাবৎ বন্ধ। আজকে দুজনের পরীক্ষা চলতেছে, কিন্তু পরীক্ষা দেওয়ার কোনো কারণ, পড়াইতে পারি নাই, স্কুলে পাঠাইতে পারি নাই, ফিস নাই, সবকিছু মিলে। জি। স্কুল থেকে স্যারেরা ফোন দিয়েছিল, ক্লাস টিচার যারা, তারা যোগাযোগ করতে বলছে যে সমস্যা থাকলে তারা না বেতন বাকি রেখা করবে, অথবা ঠিক আছে ওটা মাফ করলো, কিন্তু আরও তো আনুষঙ্গিক 2টা বাচ্চার পিছনে মিনিমাম 3,000 টাকা মাসে খরচ আছে। যেহেতু বাচ্চা বড়টা সামনে এসএসসি পরীক্ষার্থী, এখন তো 3 টাকারও খরচের কোনো, আমি তো পেটে ভাতই দিতে পারতেছি না। পরে ওইটা খাওয়ার পরে ওই যে 1.5 মাস একেবারে মানসিক ভারসাম্যহীন, মানুষের রাস্তায় মারছি, গালাগালি করছি, বকাবকি করছি, ঝগড়া করছি, রোজা নামাজ সমস্ত কিছুই এরকম প্যান্ট শার্ট পরে দিনের পর ঘুরছি, রাস্তায় গান গাইছি, রাত্রে কুকুরের সাথে একসাথে ঘুমাইছি, বালুর মাঠে যেখানে রাত্রে কুকুররা সব যায় ওইখানে জমা হয়, ওইখানে যেয়ে ঘুমাইছি। আমার স্ত্রী বারান্দায় আইসা এদিক ওদিক দাঁড়িয়ে, রাস্তার কাছাকাছি বাড়ি, এদিক ওদিক তাকাইতো যে আমি আসি কিনা, অথবা কারো দিয়ে খবর নিত আমি এখন কোথায় আছি।
এমন পাগল অবস্থা, রাত্রে 1-1:30 বাজে বিভিন্ন জায়গায় নাস্তা করতে যেতাম, কোন জায়গায় হোটেল খোলা থাকে রিক্সাতে যেতাম যেতাম, কিন্তু আমার কিন্তু তখন কিন্তু গরিব অবস্থা। আর এলাকার চা সিগারেটের দোকানে মানে 5 মিনিটও 5টা সিগারেট খাইছি, অথচ আমি ধূমপাই না। আর এলাকার মুরব্বীরা যেহেতু মানে আমি মসজিদে নিয়মিত মুসল্লি ছিলাম, মুরব্বীরা সবাই আমার খুব ভালো জানে, এবং এলাকার আমার অন্তত আত্মীয় স্বজন 10-15টা বাড়ি আছে, সবাই আত্মীয় স্বজন, কেউ খালু শ্বশুর, কেউ মামার শ্বশুর, কেউ এরকম চাস্তো মামতো কুয়াতো, মানে শ্বশুরবাড়ির এলাকাটা ওইটা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায়। তো কেউ আমার মানে সবাই এড়ায় যায়, বরঞ্চ আমি মরলেও সবাই বাঁচে বা আমি এলাকা ছাড়লেও সবাই বাঁচে। ওই সময়টাতে লোকজন কি বলতেছিল যে কেন এরকম হলো বা কি অবস্থা? সবাই বলে পাগল হয়ে গেছে, ও টাকা পয়সা নষ্ট করে মানে পাগল হয়ে গেছে। তো আমার স্ত্রী খবর নিত আমি কোন জায়গায় আছি, বা কেউ দিয়ে খবর দিয়ে আনাইতো। রাত্রে হয়তো বাড়িতে কোনোদিন আসতামও না। কোথায় থাকতেন? রাস্তায়, অথবা কোনো চার দোকানে, অথবা যেখানে রাত্রে আড্ডা উড্ডা হয়। 1-1.5 মাস পরে আমাদের ওইখানকার একজন ইমাম, যে কারি, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মানে ইসলামী লাইনের সমস্ত টাইটেল তার আছে, এবং সে নিঃসন্দেহে একজন বুজুর্গ ব্যক্তি। তারা ওই ধরনের ওই যে নাম করা কোনো আলেম না, তারা ওই যে মাহফিল বা ওয়াজ এই ধরনের কোনো করে না, তারা আলেম ওলামার মজলিসে কিছু কিছু কথা বলে। সে একদিন দেখে যে আমরা দুইজন, আমি আর আমার এক বিআই মুসা ভাই, আমরা দুইজন একসাথে, যেহেতু দুজনই বেকার, আমার ওই বিআইও আমেরিকা 22 বছর থেকে আসছে, তার অবস্থাও অনেকটা আমার মতোই, আমার থেকে তার একটু অবস্থা ভালো, কি তার বাবার 2.5% জায়গা সে পাইছে, যার 1% বর্তমানে 8 লাখ টাকা দাম আছে। সে 22 বছর আমেরিকা থেকে আসছে, সেও একেবারে দেখলে মনে হইব যে মুফতি সাহেব, পরেশগার খুব। আমরা দুজন একসাথে মসজিদে যাই, একসাথে আসি 5 ওয়াক্তে। তো ইমাম সাহেব বলে, কি ব্যাপার মুসা ভাই, আপনার সাথে আপনার দোস্তেরে দেখি না, আপনি বিয়ে কই করে? জানেন না বিয়ে তো পাগল হয়ে গেছে। কোন কি বিয়ে পাগল হয়ে গেছে? এর ভিতরে আস্তে আস্তে আমার অবস্থা একটু ভালোর দিকে যেতেছে। তার সপ্তাহখানি হয়তো 2-4 দিন পরে ওই ইমাম সাহেব তার মুয়াজ্জিনরে আমার কাছে পাঠাইছে খুঁজতে। বালুমার যায় আমারে পাইছে, আমার লগে খুব ঘনিষ্ঠভাবে কয়েক মিনিট কথা কইছে, পরে বললো যে আপনার মুফতি সাহেব দাওয়াত দিছে, দেখা করতে যেতে বলছে। তো মুফতি সাহেবের ওইখানে সে প্রতি সম্ভবত বৃহস্পতিবার আসার পরে আধা ঘন্টা ওরকম কিছু দিনই মোজাকারা করে, কিছু মাসলা মাসালা এগুলো বলে। ওই দিন এই আনুমানিক 1.5-2 মাস পরে ওই দিন গোসল টোসল করে মোটামুটি একটা নামাজের মোটামুটি অবস্থায় আছি, 100% না। তার ওখানে দেখা করার জন্য গেলাম, ওই দিন আমি এশার নামাজ পড়লাম, তারপরে তার ওখানে বসলাম। এরপরে সে আমার তার খাস কামরায় নিয়ে গেল, যাওয়ার পরে আমার বিস্তারিত শুনলো যে আপনি কি হাওলাতে এতদিন কী করছেন এই 2 মাস। পরে সে আমারে কিছু টাকা হাদিয়া দিল, কিছু মাংস হাদিয়া দিল, এরপরে কিছু ফুটু দিয়া দিল, কিছু আমল দিল আমারে যে এগুলো আপনি করেন, আর আমিও কিছু আমল দেখি করার জন্য। আর আপনি শেষ রাত্রে উঠা মানে যেখান থেকে চাইলে পাওয়া যায় ওইখানে আপনি নক করেন, তাহাজ্জুদ দেখেন কিছু হয় কি না। যেহেতু সে তার আন্ডারে শত শত হাজার হাজার ছেলেবেলে আলেম হয়েছে, সে এদের ওস্তাদ, সে মুফতিরও ওস্তাদ, তিরমিজি শরীফের ওস্তাদ। সে আমারে খুব ভালোভাবে করলো যে আপনি বাসায় যান আর এগুলো পাগলামি করেন না, আপনি নামাজে নিয়মিত আসতে থাকেন, আর পাক পবিত্রতা যেটা এই কদিন তো কোনো পাক পবিত্রতার গেছে, এগুলো ঠিক মতোই করেন, আপনি দোয়া করেন আর আমল করেন, দেখেন আল্লাহ চায় তো কিছু হবে। আমিও আপনার জন্য চেষ্টা করি। সেও আমার জন্য চাকরি খোঁজার চেষ্টা করলো, মানে তার যারা শুভাকাঙ্ক্ষী মুসল্লিদের ভিতরে। এখন সবাই বললে এক বয়স চায় 25-এর ভিতরে, আরেক শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ইন্টার পাস চায়, কম্পিউটার জানা চায়, কোনোটা হয় না। পরে বলে যার দেওয়ান যা বাজারে মুদি দোকানে, এটি হলো গিয়ে বেতন কয় টাকা, 5,000 টাকা। আমার তো আপনার আমি ওয়ারি থেকে আস্তে আস্তে বাসা ভাড়ায় মানে 14,000, ওই আরও 10 বছর আগে 14 থেকে 16, এখন আস্তে আস্তে আমি কারেন্ট বিল বাদে 5,000 মানে 6,000 টাকা বাসা ভাড়া। 6,000 টাকা তো আমার বাসা ভাড়াই, আমার 15,000 টাকা নিচে তো আর কিছু হবে না। সেও দেখে যে না এটাও হবে না। এখন অলরেডি সংসারে 3 বেলা 1 বেলাও খাওয়া মুশকিল হয়ে যেতেছে। আত্মীয় স্বজন কেউ মুখ ফিরেও তাকায় না। সন্তানগুলা প্রতিদিন, বড়টার ব্রেন মোটামুটি অনেক ভালো, মেয়ে বড়টার নাম লামিয়া, ছোটটার নাম আলিফ। মেয়ে স্কুলে খায়া হোক না খায়া হোক, মেয়ে মিস করে না। ছেলে ছোট মানুষ, আবার সবার মনও একরকম থাকে না, ও 10 টাকা না দিলে স্কুলে, তো এগুলো ওর কিছুই পুরো করতে পারি না। এইভাবে চলতেছে। এর ভিতরে আমি আর কোনো উপায় নেই, মানে একেবারে জিরো। এখনও পুরো ঘর শূন্য অবস্থায়, পাতিল মানে 3 বেলা 1 বেলা খাওয়ার স্বপ্নের মতো, এরকম অবস্থায় চলতেছে। এর ভিতরে আমি আমার এক সাথী ভাই, তবলিগ জামাতের সাথী, যারা সাথী বলে, সে দুনিয়া লাইনে অনেক বড় একটা ব্যবসার ম্যানেজার, তার আন্ডার অন্তত 50-60টা ফ্যাক্টরি আছে, প্রায় 1.5 লক্ষ লোক আছে। সে
কমার্শিয়াল ম্যানেজার। তারে আমি বলি, ভাই আমার তো এই অবস্থা, একদিন নামাজের পরে মসজিদে আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দেন। পরে তার হুশ হয়ে যায়, সে বলে যে না, আমি তো ভাবছি যে আপনার মোটামুটি একটা মিনিমাম অবস্থা আছে এরকম অবস্থাটা তো আর আমি জানি না। পরে শিক্ষাগত যোগ্যতা বললো, আমি বললাম যে নাম দস্তখত, বলে মিনিমাম, আমি বললাম মিনিমামও নাই। আর পরিশ্রমে এক সময় তো করছি, বললাম যে বাসে সহকারী করছি, লঞ্চে সহকারী করছি, কিন্তু মাঝে দিয়ে তো সুখ ছিল। আমি সকালে 9টা-10টা বাজে দোকানে যাইতাম, এরপরে হয়তো 12টার দিকে এসে পড়তাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে একটা ঘুম দিয়ে 1-1.5 ঘন্টা, আবার আসরের আগে আগে দোকানে যেতাম। ওইখানে যে আসরের নামাজ পড়ে দোকানে বসতাম, ওরা বন্ধ করে যেত, আমি হয়তো 8টা-9টা বাজে এসে পড়তাম। কারণ সারাক্ষণ তো আর কাজের চাপ একরকম থাকতো না। আর বেচা আমার দায়িত্বে না, আমি কিনতাম, আমি গোছাইয়া দিতাম, সম্পূর্ণ সব কিছু আমি, বিক্রি করার দায়িত্ব ওগো। আর যেহেতু আমার মানে 100% বিশ্বস্ত একজন লোক আছে যে আমার ম্যানেজার, মানে ও লাখ টাকা দিল বা 20 টাকা দিল, ও এদিক ওদিক করবো না, এরকম ওই সম্পূর্ণ সব দেখশন করতো। আর যেহেতু আমি লিখতে পারতাম না, হিসাব 20 টাকার জানি, ওই সব কিছু করতো। মাঝে তো অনেক সুখী ছিলাম। এখন কিভাবে কি করুম, পরের তারে বলার পরে সে বললো যে আপনি তো পরিশ্রমে কোনো লোডার মোডার কাজ দিলেও পারবেন না, আর মিনিমাম ইন্টার পাস কম্পিউটার জানা থাকলে, যেহেতু আমার সব ফ্যাক্টরির সাথে আমার সম্পর্ক আছে, কারণ তার কাছে যাইতে হয়, আমি আপনাকে কোনো একটা ব্যবস্থা করে দিতাম। এখন আপনি কিছু মনে করেন না, যে কোনো কাজ দিলে করবেন। আমি বললাম যে আমারে বাথরুম পরিষ্কার করতে দিল, আমি করুম। পরে বলে যে ঠিক আছে, আমি কালকে আপনার ফোন দেওয়া একটা নাম্বার দিলে আপনি ওখানে যাইন। পরের দিন আবার আসার সময় সে আমার একটা নাম্বার দিল যে অমুক ফ্যাক্টরিতে, আদম জিপি জেটে, ওই ফ্যাক্টরির সামনে যে এই নাম্বার একটা কল দিবেন, কল দিয়ে আমার কথা বলবেন, বললে ভিতরে ঢুকাইব, সে যা বলে শোনেন। ঠিক তাই ওই ফ্যাক্টরির সামনে গেলাম। মানে আপনাকে যাতে কোনোভাবে মানে বুঝতে না দিয়ে, হ্যাঁ, আমার মানে তারা যেটা বললো যে এটা এরকম অমুক ইয়েতে দিছে ব্যবসা থেকে, এখন তারে না নিলেও খারাপ দেখা যায়, নিব এই লোক দিয়ে তো চলবো না, যে বয়স, যে শরীর স্বাস্থ্য। আবার এই লোক বলে আগে কুটিপতি আছিল, ওই স্যার আবার এর বিস্তারিত সব বলছে। এখন আবার এই এলাকায় তার আত্মীয় স্বজন, আবার ওই ইয়েতে ব্যবসা স্থানীয় লোক নেয় না। আমি তো স্থানীয় না, মানে স্থানীয় রাত আমার আত্মীয় স্বজন। এখন কি করি, তারা আমার ঘুরান শুরু করলো, আজকে না কালকে না পরশু 1 মাস ঘুরে এলো। তা আমি আবার প্রতিদিন যে আপডেট, আবার আমি আবার ওই ব্যবসা যে স্যার আমার সাথীরে জানাই। সাথী খুব নরম প্রকৃতির লোক, সে মানে বর্তমান জমানায় বলা যায় খুব পরেশগার লোক। দেখতে এত বড় একটা দুনিয়ার লাইনে, কিন্তু একেবারে মুফতি সাহেবের এরকম। হ্যাঁ, মনে হয় না বছরে কোনো দিন তাহাজ্জুদ মিস আছে তার, মানে এরকম মানুষ। মানে তার কাছে আমি কিছুই না, দুনিয়ার লাইনেও না, দিনের লাইনেও না। তারাই আপডেট জানাই, সে আস্তে আস্তে ওইখানে নক করতেছে আমার ঢোকানোর জন্য। এরপরে ওই লোক আমারে একদিন বললো যে আপনি আসেন অমুক দিন। গেলাম, যাওয়ার পরে আমার একটা টেম্পোরারি নিয়োগ দিল, একটা কার্ড দিয়ে, স্থায়ীভাবে না। মানে তার কথা হলো আমি পরিশ্রম দেখলে বা এই কাজ দেখলে আমি, যেহেতু আমি এমনি ভেগে যাব, এইভাবে আমার 23 দিন করাইলো। আমার কাজ হলো ফ্যাক্টরিতে 8 জন ফরেনার আছে, এগো লাঞ্চ করানো, লাঞ্চ এদের ইয়ে থেকে পাকায় আনে, লাঞ্চ করানো, এদেরকে চা দেওয়া বা এদের ফরমাইশ শোনা। আর এমনি অফিসারদের ওই শুধু 2 বেলা, 2 বেলা শুধু, আর 7-8 জন আছে, তাদেরকে 2 বেলা টাইম করা, চা দিয়ে আসা, সকালে 10টার দিকে একবার, আর ওই লাঞ্চের পরে একবার। এদেরকে আর কোনো এদের নেই। এইভাবে তো হ্যাঁ, চিন্তা করছে এই চা টানার কাজ কি করব আমি 23 দিন। সে বলছে যে যা বলে, আমার ওই সাথী বলছে আপনি কিছু শুনবেন না, আপনার কাজ আপনি করবেন, আপনি যদি বাইক করে দেয় আমি তো আছি। আমি 23 দিন করলাম। এখন দেখা যায় এই লোক তো যাওই না, আমি টাইম মতো আসতেছি, টাইম মতো যাইতাছি। মানে মাস শেষ, স্যালারি শিট তৈরি করতে হবে, এখন তো নিয়োগ দিতে হবে। এই 23 দিন পর আমার নিয়োগ দিল, সম্ভবত 5,600 টাকা বেসিক সব কিছু মিলে। প্রথম মাসে 10,000 টাকার কিছু কম আসলো। প্রতিদিন 2 ঘন্টা বা 3 ঘন্টা, সম্ভবত 2 ঘন্টা ওভার টাইম থাকতো। মোটামুটি 1-2 মাস করার পরে আমার একটু প্রমোশন দিল কি আমার মেসেঞ্জার হিসাবে একটা দায়িত্ব দিল। ওইখানে প্রোডাকশন জিএম যে আছে, সে ফরেনার, তার একটা লোক সে চাইছে কোম্পানির থেকে যে আমার একটা লোক লাগবো। আমার যত স্যাম্পল আছে বিভিন্ন বাইং হাউজে, এই যে আপনাদের গুলশানে, বনানীতে, উত্তরা
বারিধারা ডিউএইচএস, মহাখালী ডিউএইচএস, এই বাইরের অফিসে আসা যাওয়ার জন্য হয়তো একটা প্রোডাকশন স্যাম্পল বা ডেভেলপমেন্ট স্যাম্পল এটা দিয়ে আসবো, অথবা তাদের কাছ থেকে একটা অরিজিনাল স্যাম্পল এটা নিয়ে আসবো। একেবারে লেভেল থেকে শুরু করে সব কিছু এগুলো তাদের থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হয়। আচ্ছা, এটা তাদের কাছে নিয়ে যাব, আবার তারা এটা অ্যাপ্রুভাল দিয়ে দিবে, হয় এটা ক্যান্সেল করবে অথবা অ্যাপ্রুভাল দিবে, তারপরে ওটা তৈরি করবে। দিবে ওইটা। হ্যাঁ, আমি আবার ফ্যাক্টরিতে নিয়ে আসবো। হুম। প্রতিদিন 9টা থেকে আমার ডিউটি শুরু, শেষের কোনো সময় নেই। বলছে 9টা থেকে শুরু, কিন্তু শেষের কোনো সময় নেই। 6টা বাজে অফিসে সবাই যাবো, এমন হইতে পারে 6টা বাজে তোমার ডিউটি আবার শুরু, তোমার এখান থেকে যোধপুর যেতেইব বা ময়মনসিংহ যেতেইব। তো এই কাজ এই যুগে ছেলেবেলে করতে রাজি না, তারা এরকম কাজ তারা ভাগে। তো আমারে ওই স্যারে পছন্দ করে নিল যে না, ওরে দিয়ে হইব। এবং ওই স্যারে প্রথম যেদিন আমি ডিউটিতে ঢুকছি, আমার পরিচয় হয়েছে, ওই দিনই আমার 1000 টাকা বকশিস দিছে। সে পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান, তার নিট বেতন 2.5 লক্ষ টাকা, সব কিছু মিলিয়ে 4 লাখ টাকার মতো আসে তার বেতন। এই বাংলাদেশে নারায়ণগঞ্জ ইপি, যেটা আদমজি। না, এরকম অনেক বাইরের ফরেনার আছে যারা প্রচুর টাকা ইনকাম করেন বাংলাদেশে। ওই স্যারটা খুবই ভালো লোক। প্রথম দিন থেকে আমার সে একেবারে মানে আপন, মানে তার কাছ থেকে সব ধরনের সহযোগিতা আমি পাই। সে আমার মেসেঞ্জার হিসেবে নিয়োগ দিল। এখন আমার একটু ইনকামও ভালো হলো, কাজও ভালো হলো। আমার ভিতরে যে গালি বকা, প্রেশার, মানসিক চাপ একটা এগুলো নাই। আমি স্যারে দিতেছে প্রতিদিন সকালে যাওয়ার পরে হয়তো 10টা-11টা বাজে শিডিউল, যে আজকে তুমি এই গুলশান 1 নাম্বার, বারিধারা, মহাখালী, এই জায়গায়, গাজীপুরে এই জায়গায় যাবা। এখন আমার প্রচুর ওভারটাইম হয়। দেখা গেছে এমনও দিন আছে ফজর আজান দেয় আর আমি বাড়িতে আসি, কিন্তু তারপরও খারাপ লাগে নেই আমার। যেহেতু আমি যখন চিন্তা করলাম আজকে একদিনে আমার 10 ঘন্টা ওভারটাইম, 50 টাকা করে হলে 500 টাকা। এরপরে বাইরে গেলে যদি 12টার আগে বের হই, কোম্পানি 120 টাকা লাঞ্চের টাকা দেয়। এটা ছিল ওভারটাইমে টাকা দিত আপনাকে? ওভারটাইমের প্রতি ঘন্টা যা আসে ওই হিসাবে। এই নর্মাল টাইম যেটা, এটা 1.5 গুণ। আচ্ছা, নর্মাল টাইমে যদি আসে 30 টাকা, তাহলে এটা হবে 45 টাকা। আচ্ছা। একদিনে 10 ঘন্টা ওভারটাইম হইতো, এটা আমার জন্য বিশাল কিছু না। আমি অভাবী মানুষ, আর আমি এটা করতে অনেক আগ্রহী থাকতাম, একদম চায়া থাকতাম যে আমার বাইরে পাঠায়। বাইরে পাঠাইলে আমারই ছিল কি, আমি লাঞ্চের টাকা, ডিনারের টাকা পাইতাম। 12টার আগে বের হইলে কোম্পানি লাঞ্চের টাকা দেওয়ার নিয়ম 80 টাকা। তো একদিন আমি এরকম গেছি, যাওয়ার পরে স্যার বললো যে শহীদুল 80 টাকা কী খাইছো? সে বাংলা জানে কিন্তু কারোর সাথেই বাংলা বলে না, শুধু আমার সাথেই বাংলা বলে, যে শহীদুল 80 টাকা কী খাইছো? আমি বললাম যে স্যার চা আর কলা রুটি খাইছি। ক্যা, চা কলা রুটি? আমি বললাম স্যার 80 টাকা দিয়ে রাস্তার পাশে হোটেলও খাওয়া হয় না, আর আমি ওই ধরনের ইয়েতে খাইতেও পারি না, খাইলেও মিনিমাম গরুর গোস্ত ছাড়া আমি রাস্তার পাশে হোটেলে খাই না, আমার এটা রুচিত হয় না। তাহলে কত টাকা লাগে? আমি বলি মিনিমাম 150 টাকা। পরে বললো যে ম্যানেজাররা কত টাকা পায় লাঞ্চের টাকা? আমি বললাম 300 টাকা। তোমাদের? আমি বললাম যে 80 টাকা আমাদের কোম্পানি থেকে অ্যাপ্রুভাল দেওয়া। ঠিক আছে, আজকে থেকে 120 টাকা করে দিলাম। 120 টাকা করে দিছে। এখন 12টার আগে বের হলে আমি 120 টাকা লাঞ্চের টাকা পাই। এখন 120 টাকা থেকে আমি কোনো দিন 200 টাকাও খাই। যেদিন দেখা গেছে ক্ষুধায় খুব হয়তো ক্লান্ত লাগতেছে, আবার কোনো দিন ওইখান থেকে 1 কাপ চা খাইলাম, একটা 6 টাকা রুটি খেলাম, 10-20 টাকায় শেষ। অথবা খালি কলা কিনা খাইলাম, বাস শেষ। এই টাকাটা বাঁচাইলে আমার এই টাকাটাতে কী হয়, ওই 2 বাচ্চারে সকালে আমার 10 টাকা করে স্কুলের জন্য দেওয়া যায়, এবং এই টাকার থেকে বাচ্চাদের পেন্সিল, খাতা খুঁতা কিছু কিনা যায়, এবং প্রতিদিন যাওয়ার সময় কিছু সবজি বাসার জন্য এটা কিনে নেওয়া যায়। মোটামুটি মানে ফিরা ব্যাক করার পরে মানে ওই সময় তো শেষ। এখন এই সময়টা আমার অনেক সুখের সময় যেতেছে, মানে ওই যে গরিবী হালতের ভিতর থেকে এখন যে আমি একটা কাজ করতেছি, ও পিওন, এক ধরনের মেসেঞ্জার, পিওনি মেসেঞ্জার, কাজেও কোনো ক্লান্তি নেই। 2 বছর কাজ করলাম। 2 বছরে আমি মোটামুটি ওইখানে কাজে আমার বলে না যে পয়েন্টে 100% আমি পাইছি। আমি এই 2 বছরে যে ইনক্রিমেন্ট পাইছি, এবং ইনক্রিমেন্ট আমি বছরে 2টাও পাইছি। এবং স্যারে তো আমার এই যে বাইরে যাওয়ার ওভারটাইম দিত, লাঞ্চ বিল, ডিনার বিল, আবার রাত্রে আবার 9টা বাজলে আবার কোম্পানি 120 টাকা ডিনার বিল দিত। আবার সকালে যদি 9টার আগে পাঠাইতো না, কারণ 9টা থেকে ডিউটি শুরু, অনেকদিন 6টা বাজেও পাঠাইতো। ফোন দিত, শহীদুল কালকে এই যে স্যারের বাসা বারিধারা ডিউছে, যে তুমি সকালে ভোরে আমার বাসায় আসবে, এটা নিয়ে 10টার ভিতরে তুমি ফ্যাক্টরিতে থাকবা। তাহলে আমার ওই ফজরের নামাজের পরে আমি রওনা দিতাম, তাহলে আমার সকালে এটা আবার ডিউটি উঠতো 9টার আগে, যেটা আবার সকালে 30 টাকা আবার নাস্তার পেতাম। এবার মাল্টিন্যাশনাল কোম্পানি তো যাই হোক, মোটামুটি এখানে ভালোই চলতেছি। গরিবী হালতে মোটামুটি মাসে আমার 12 থেকে 14,000 টাকা ইনকাম আসে। এরপর আমার ওই স্যারে আমার আলাদা আবার কিছু টাকা দেয়, একদিন আমি স্যারের কাছে বললাম যে স্যার আমারে একটু ম্যানেজারে বলে দেন, আমার বেতনটা একটু আগে দেওয়ার জন্য, যে কত টাকা লাগবে। আমি বললাম যে 7,000 টাকা লাগবে। বললো 7,000 টাকা কী করবা? আমি বললাম যে স্যার আমার দোনো বাচ্চার
স্কুলের ফাইনাল পরীক্ষা, হুম। ওদের পুরো বছরের বেতন বাকি, এই টাকা, এইখানে কিছু মাস শিক্ষকদের কিছু বাকি টাকা, এরপরে ভর্তি পরীক্ষা ফিস, আরও কিছু কত ইটি লাগে না, এরপরে ভর্তি সব মিলে আমার 7,000 টাকা লাগবো। আপনি যদি বলে দিতেন তাহলে টাকাটা দিলে আমার বেতনের সময় ওইখান থেকে কাইটা রেখে দিল। যেহেতু আমি এখানে কোম্পানির ছোট পদে কাজ করলেও কোম্পানির সর্বোচ্চ যারা তাদের সাথে আমার সম্পর্ক আছে, যে বলে দিলে দিয়ে দিব, সাথে সাথে আমার সে বাই করে পকেট থেকে দিয়ে দিল টাকা। আমি বললাম স্যার আমি তো অ্যাকাউন্ট থেকে চাইছি। না, এটা আমার থেকে দিলাম, তুমি এটা। বললাম তার স্যার স্যালারি পাইলে নিয়ে নেন, কয় না এটা তুমি রাখো। আর আমরা জিজ্ঞেস করলো তোমার 2 বাচ্চার স্কুলের বেতন কত টাকা? বললাম সম্ভবত 1420 টাকা। বললো যে এটা প্রতি মাসে আমার থেকে নিয়ে নিবা, আর আমার যদি মনে না থাকে তুমি আমার একটু টাচ দিও যে স্যার বললে আমি বুঝুম, স্যার বললে আমি বুঝুম, আর কিছু বলা লাগবে না। সে আমার মানে একেবারে আপন করে নিছে, মানে মানে আল্লাহ এক একজনের উছিলা, আল্লাহ পাক দুনিয়া বলে না যে এক একজনের হেফাজত করে, এরকম এই লোকটা আমার এরকম উছিলা হয়ে দাঁড়াইছে, আমার সব ধরনের সব কিছু ঠিকা সেভ করে। যেমন কোম্পানিতেও অনেকে আমার পিছনে লাগছে যে আমি বাড়িধারা ডিউসিস কোম্পানি হেড অফিস, আমি এইখানে ডিউসিসে এই গেটের থেকে ভিতরে গেলে রিক্সা 30 টাকা, আমি হাইটটা যাই, হাইটটা আসি, 30 টাকা বাঁচাই, 30-60 টাকা গেলে আর কি, মাসে 2-1 দিন যদি অফিসে আসা হয়। তো আমি মিথ্যা বলতাম না, আমি আবার এটা সাথে সাথে বলতাম যে আমি এভাবে টাকা বাঁচাই। এটা আবার এক অ্যাকাউন্টস ম্যানেজার পেজ দিছে, এর কাছে অবজেকশন দিছে যে এর কারণে শহীদের সময় বেশি লাগে বাইরে গেলে। পরে সে বলছে যে ঠিক আছে, শহীদের সময় বেশি লাগে, শহীদরে আমি অন্যদিকে নিয়ে যাই, আপনি এখানে অন্য একটা লোক দেন। শহীদরে আমি 1 মাসে 4,80,000 টাকা পর্যন্ত নগদ টাকা দিছি। শহীদ এই টাকা নিয়ে, নগদ টাকা নিয়ে অফিস থেকে গেছে, আমি শহীদের কোনো জায়গায় পাঠাইছি, গাজীপুর, জয়দেবপুর, ভালুকা, ময়মনসিংহ। মানে কোম্পানি তো সবার সাথে যারা ব্যবসা করে এই এলসি কইরা, আর কিছু আছে বিভিন্ন ডিজাইনের জন্য কিছু সুতা আনতে হয় 200-500 কেজি, এগুলো তো আর এলসির মাধ্যমে না, এগুলো নগদ টাকা দিয়ে আনতে হবে, কোনো চেকের সিস্টেম নেই। এগুলো নগদ টাকা 2 লাখ হোক 4 লাখ হোক আমি সাথে নিয়ে যেতাম। অনেক সময় কোম্পানি গাড়ি দিত, অনেক সময় কোম্পানি গাড়িও দিত না, আমি নিজেই যেতাম। এখন সে বলতেছে, আমার কথা হলো যে শহীদ যদি বাচ্চা থাকে তাহলে এ টাকা থাকবো, আর যদি শহীদ মরা যায়, যদি কেউ নিয়ে যায় এতটাই, শহীদের মাইরা নিতে হইব। আর আপনি এমন একটা লোক দেন যারা 50,000 টাকা দিব, যে যদি ভাগ্যা যায় টাকা আপনি দিবেন, আর শহীদেরটা আমি গ্যারান্টি 5 লাখ টাকা দিবেন, যদি শহীদ ভাগ্যা যায়, যতদিন আমি আছি ভাগ্যা যায়, এই টাকা আমি দিব। কারণ আমি শহীদের 4,80,000 টাকা পর্যন্ত দিছি নগদ টাকা, অফিসে কেউ জানেও না, এটা হেড অফিসে ফোন করে দিত, হেড অফিস থেকে টাকা নিয়ে বাস। আমার তো 480 টাকা অনেক কিছু, কিন্তু 4,80,000 টাকা পর্যন্ত আমার স্যার আমার নগদ টাকা দিছে, যে এটা দিও অমুক জায়গায়, সব তারাই করে দিত অনলাইনের মাধ্যমে। আমি যাইয়া সুতাটা বুঝে নিয়া বা যেটা বুঝে নিয়া আমি একটা সিগনেচার কইরা আমি টাকা পরিশোধ করে আমি আবার গাড়ি লোড করে নিয়ে আসতাম। ভালো চলতেছে। তো এর ভিতরে কোম্পানি বন্ধ হয়ে গেল, কোম্পানি সিদ্ধান্ত নিল তারাই ব্যবসা করব না। এই ওটা মোজার ফ্যাক্টরি ছিল, যে আমার এটা এই কানাডার একটা কোম্পানি মোজা, গিল্ডান, ওকে, এই মোজা তৈরি করতো ওই ফ্যাক্টরিতে। কোম্পানি করব না, তো কোম্পানি তখন আমাদেরকে বললো কি আমরা করবো না বলতে কি, আমরা এই ফ্যাক্টরিটা এখান থেকে আমরা ভালুকা ট্রান্সফার করবো ময়মনসিংহ, আমরা চাকরি কারোই যাবে না এখান থেকে, যদি কেউ যাইতে চায় আমরা নিব। এখন সবাই এত দূরে যাবেও না, আর সবারে তারা নিবেও না, কারা কারা যাবে এদের একটা লিস্ট হইল, এই লিস্টের ভিতরে আমিও আছি। এবং আমার স্যার আমার বলছে যেহেতু সেই দায়িত্বে আমি তো আছি, শহীদুল তোমার সমস্যা কি, তোমার বেতন বাড়বো, সমস্ত কিছু বাড়বো, সুযোগ সুবিধা সব কিছু বাড়বো, তোমার বাসা ভাড়া বাবদ টাকা কিছু দেওয়া হবে, না দিলে তো আমি আছি। আমি যেহেতু স্যারের 100% বিশ্বাস করি, স্যারও জানতো না যে কোম্পানি এটা একটা চালাক, কারণ সে যত বড় পদে থাকুক সেও তো কি বলে চাকরি করে, কোম্পানি মালিক তো সে না, মালিকের একটা চালাকি। মালিক আসলে কোম্পানিটা বন্ধ করে দেবো, ওইখানে চালু করবো না, ওইখানে কোম্পানি বানাইছে ওইটা অন্য কাজের জন্য, এটা নেওয়ার জন্য না। শেষ দিনে আমাকে পাওনা দেওয়ানা সব দিয়ে দিল, আর জানাই দিল যে কোম্পানি ওইখানে যাবে না। কারণ পাওনা দিয়ে দিলে তো আর এখানে কিছু করার নেই, আর রাষ্ট্রীয় আইন অনুযায়ী যত পাওনা দেওয়ানা আছে সমস্ত দিয়ে দিছে, আমাদের সবারই যত লোক আছিল দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আবার যে সে কোম্পানি থেকে সব মিলে আমি সম্ভবত 76,000 টাকা পাইছি। 3 মাস 13 দিনে বেতন দিতে হয়, এরপরে পুরো যে যতদিন চাকরি করছি ছুটির টাকা, তারপরে আরও কী জানি সব মিলে আমি এত টাকা পাইছি, পুরো টাকা কোম্পানি দিছে। দেওয়ার পরে স্যারের সাথে কথা বললাম, স্যার বললো যে শহীদুল চিন্তা করো না, আমি তো আছি, আমি বাংলাদেশে যদি কোনো ফ্যাক্টরিতে জয়েন করি, আমি যেখানে জয়েন করি তোমার কল দিমু। পরে স্যার আর কোনো জায়গায় জয়েন করে নেই, স্যারে কানাডা গেছে গা। আমি এই টাকা বিভিন্ন
ইপিজেডের ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে চাকরির আশায় এই টাকাও শেষ। কোম্পানি থেকে যে টাকা পাইলাম, এর ভিতরে আমি একটা কোম্পানিতে ভালো চাকরির একটা করছিলাম। একটা কোম্পানি, বড় একটা কোম্পানি, ইন্ডিয়ান। এই কোম্পানির যে অ্যাডমিন জিএম, আগে সামরিক বাহিনীর একজন অফিসার ছিল, তার সাথে ওই অফিসে কাজে যে আমার সম্পর্ক, পরিচয়, তারা যে আমি খুলে বললাম যে স্যার আমার একটা চাকরি দরকার। সেও আমার এই একই পদে জয়েন দেওয়ার জন্যই করলো, কিন্তু বললো যে শহীদুল, আমার তো কোম্পানি সিস্টেম ইন্টার পাস লাগবে, আর কম্পিউটার মিনিমাম জানা থাকতে হবে। কারণ তুমি তো জানো না, কী করবা? তো ঠিক আছে, তারপরও আসো। ইন্টারভিউতে আমার নেওয়া হইলো। ইন্টারভিউতে আমার এরা হালকাই দিল যে বাংলা ইংরেজিতে স্থায়ী অস্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার সহ লিখতে। কারণ আমি তো পারি না। ওই চাকরিটা ভালোই ছিল, সেও আমার পছন্দ করে। আবার আমার ওই স্যারেও তারে ফোন দিয়ে বলছে, এই ছেলেটা আগে আমার কাছে ছিল, যে তারে দেখেন আপনি এখানে কোনো জায়গায় রাখা যায় কিনা। ওই আমার স্যারের সাথে আবার তার সম্পর্ক ছিল, আমার স্যারে তারে ফোন দিয়ে বলছে। আবার আমার যেহেতু যাওয়া আসায় চিন্তু, এখন ইন্টারভিউতে আমি এটুকু পারি না, বাংলা ইংরেজিতে স্থায়ী অস্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার সহ লিখতে বলছে। পরে বলো, শহীদুল কী করবা? হইল না। এইভাবে কয়েক মাস ঘুরে এই টাকা পয়সা শেষ। পরে আমি যে এখানে ভাড়া থাকি এখন বর্তমানে, এখানে আমি বাসাও ছেড়ে দিছি ওই যে ভালুকা যাওয়ার জন্য। এখন এই এলাকা থেকে আমার বাসাও পাল্টাই দিব। এই এলাকায় মিলের ভিতরে বাসা পাওয়া যায় না। বাসায় আর একটু দূরে যায় কম টাকায়, একটু কম টাকা বলতে কি 5,000 টাকা, কারেন্ট বিল সব নেওয়া, এক রুমের ফ্ল্যাট, একদম টাইলস টুইলস করা, এক ফ্ল্যাটে যা যা থাকে সমস্ত কিছুই এক রুমের ভিতরেই আছে। আর কমে ভাড়া নিলে ওই যে মানুষের সাথে বাথরুম টয়লেট ব্যবহার করতে হয়। এখন এগুলো আমি আমার স্ত্রী সন্তান কেউই ব্যবহার করে অভ্যস্ত না। আর আমি তো আমার স্ত্রী সময় পর্দার ভিতরে রাখছি, এখানে পর্দার কোনো বালাই থাকবো না। মানুষের সাথে বাথরুমে যেতে হবে, গোসলখানা যেতে হবে, এতে যেতে হবে, ওইগুলো সম্ভব না। 5,000 টাকা দিয়ে এটা নিলাম, এর ভিতরে চাকরি আমি খুঁজতাছি। প্রতিদিনই কোনো না কোনো জায়গায় বের হই, কোনো কিছু হয় না। শেষমেশ কয়েকজন অটো চালকের সাথে আমার পরিচয় হইলো, সম্পর্ক হইলো। চার দোকানে বইতে বইতে দেখি যে আরে এরা তো খুব ভালো আছে, পেনশন সিগারেট খায়, এরা দামি 1-1.5 টাকা দামের প্যান্ট পরে, 1,000 টাকা দামের প্যান্ট শার্ট পরে, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে। এত খুব ভালো আছে। ভাই কী ব্যাপার? কয়ে ভাই এরকম। হ্যাঁ, আমরা ভালো আছি। যার নিজের গাড়ি, পুরান ড্রাইভার, এরা প্রতিদিন বলে যে আমরা একদিনে আগে 2-2.5 টাকা ইনকাম করতাম, এখন আমাকে মিনিমাম 500 থেকে 1-1.5 টাকা ইনকাম আছে। আমরা বের হই প্রতিদিন ফজর ওয়াক্তে শহরে ঢোকা যায়। শহরের থেকে কিছু টিপটুপ মাইরা কয় আমরা গার্মেন্টস যে সময়টা, এই সময়টা মাইরা আমরা 9টার ভিতরে বাড়িতে চলে আসি। 9টা-10টায় আইসা গোসল টোসল কইরা রেস্ট নিয়ে ঘুম দিয়া আবার এরা 4টা বাজে বাইর হয়। আবার 4টা বাজে বের হইলে আবার এরা গার্মেন্টস বা অফিস টাইমে এই পুরা টিপগুলো মাইরা এরা বাসায় যায় আবার 8টা-9টার দিকে। মোটামুটি 1-1.5 টাকা ইনকাম। তো আমি বললাম যে ভাই আমার একটা সাইড দেন, আমার একটু শিখান। আমি 2 দিন এগুলোকে গেলাম অটোতে, ওই যে ইজি বাইক এগুলো এদের সাথে গেলাম। এদের সাথে যাওয়ার পরে এরা আমার 2 দিন পরে বললো, শহীদ ভাই এটা তো কোনো শিখা কোনো ব্যাপার না, আপনার যেহেতু ইনকাম দরকার আপনি দেখেন কিনতে পারেন কি না, কিনতে পারলে আপনাকে আমরা একদিনই শিখাই দিমনি। আমাকে ডিউটি পরে আধা বেলা 2 জনে লয়ে যাবেন আপনারে, এটা একটু সাহস করলে কোনো ব্যাপার না, আপনি কেনার চেষ্টা করেন। কিনতে 1.5 লক্ষ টাকা লাগে, কোনোভাবে এই টাকার মিল করতে পারলাম না। পরে আর এগুলো যে তাহলে আপনি 70-80 হাজার টাকা মিল করেন, আপনার একটা পুরান কিনা দিই একেবারে দজভাঙ্গা একটা 30-35 হাজার টাকা, আর এটা 5টা ব্যাটারি আছে ভিতরে, ব্যাটারিটা চালায়। 5টা ব্যাটারির দাম 50 হাজার টাকা। আপনি এক সেট নতুন ব্যাটারি উঠাই দিব, তাইলে আপনি 1 বছর আরামে চালাইতে পারবেন। আর চোরও আপনার এটার পিছিয়ে করবো না, এটি আবার খুব চোরে নেয়, ওই যে মলম পাটি যারা। যেহেতু বাইরে দিয়ে দেখা যায় দজভাঙ্গা, কিন্তু ভিতরে তো আপনার ব্যাটারি পুরান, এটা তো আর ওরা জানবো না। আপনি নতুন মানুষ, আপনি লেগে ভালো হইব, আপনি পুরান কিনা দিমনি। 70-80 হাজার টাকা জোগানোর জন্য মোটামুটি পরিচিত আত্মীয় স্বজন সবার কাছে চাইলাম, সবাই না করে, সবাই বিভিন্ন যুক্তি দেখায় মানে সবার পরে সবাই বাইরে আমার অগোচরে যেটা বলে যে ওর কোটি টাকা দিয়ে ও কিছু করতে নেই, আমরা 50,000 দিলে এটা দিয়ে কি আরবো, ওইটাও খাইয়া লাইব, সবাই দিব না, এটা হলো মূল কথা। তারপরে এটা একটা চিন্তা করে আর কি, যুক্তি, এটা কি করব। আমার বড় ভাইরা তার আর্থিক অবস্থা অনেক ভালো, সে মাসে অন্তত 2-4 লাখ টাকা ভাড়াই পায়, তার অনেক দোকানপাট আছে, 6 তলা একটা ফাউন্ডেশন করা বাড়ি, 3 তলা কমপ্লিট, 6 তলা ফাউন্ডেশন করা। এখন এটা সে 6 তলা পুরো ভেঙে লাইব, 4 ইউনিটের বাড়ি, সে এটা ভাঙ্গিয়া ফিরে 15 তলা ফাউন্ডেশন করব, 15 তলা করব।
অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তার সাথে আমার মনের অমন একটা সম্পর্ক নাই। এবং কিছু লোক আছে না, বাইরে খুব ভালো, কিন্তু যার ব্যবসায়ী মহলে বা সামাজিক মহলে, কিন্তু ফ্যামিলিগতভাবে স্ত্রী সন্তান বা আত্মীয় স্বজনের সাথে সে অত ভালো না, ওই বেলা তার আচার আচরণ ভালো না, এমন অনেক লোক সমাজে আছে। সে বাইরে খুব ভালো দাতা, ভালো ব্যবহার, খুব ভালো এই কিন্তু ভিতরে ওরকম একটা না। তারে আমি ফোন দিয়ে বললাম, ভাই আমার অটো কেনার জন্য কিছু টাকা যদি আমার করতেন। মুখে বলতে সাহস পেলাম না সামনে যেয়ে, কারণ যদি খারাপ ব্যবহার করে, দিল না এটা হলো এক কথা, যদি কটু কথা বলে, এই মেয়ে আপনি এত টাকা দিয়ে করতে পারেননি, কি করতে পারেননি, ওখানে এগুলো আমার শোনার সময় নেই, বা টাকা কেউ কেউ লেগে কামায় রাখেনি, কি বলতে পারে আমি জানি তো, আমার তো টাকা পয়সা এক সময় ছিল। ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, সে বলে যে আমি এমনি ব্যাংক লোন লইছি,